দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের যুদ্ধের অবস্থান রাখার সুযোগ হয়েছিল, কিন্তু সেই সময় একমাত্র ঢাকার রেডিও ছাড়া দেশের খবরাখবর রাখার বাহন ছিল আন্তর্জাতিক বিভিন্ন রেডিও চ্যানেল। বিবিসি, ভোয়া, এবিসি এবং অন্যান্য বিদেশি চ্যানেল। এসব চ্যানেলের খবর রাখার জন্য রেডিওর ব্যবস্থা আমার যুদ্ধের ছাউনিতে ছিল না। যুদ্ধের প্রথম প্রতিরোধ সংগ্রামে ঝিনাইদহের মতো দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের সব শহরেই জ্বলে উঠেছিল। সে লড়াইয়ের প্রথম কাতারে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ বাহিনীর অগ্রভাগে ছিল। এ কথা আজ দিবালোকের মতো ঐতিহাসিকভাবে সত্য এবং প্রতিষ্ঠিত। তবে ঝিনাইদহ, যশোর, খুলনা, খালিশপুর, মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কলারোয়া, তালা, কালীগঞ্জ, হিঙ্গলগঞ্জ সহ দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের সকল এলাকার খবরাখবর কিছু না কিছু আমাদের কাছে পৌঁছে যেত। কিন্তু রাজশাহীর খবর আমাদের কাছে পৌঁছা দুরূহ ছিল। তাই যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সারদাহ প্রতিরোধের কর্মকাণ্ডের খবরাখবর খুব বেশি পাইনি। খবর পেয়েছিলাম এপ্রিল মাসের কলকাতার বাংলাদেশ মিশনে। সেখানে খালেক সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। 25 মার্চ রাতে তিনি ছিলেন সারদাহ পুলিশ একাডেমির প্রিন্সিপাল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সারদাহ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ডিআইজি আব্দুল খালেক এবং ভাইস প্রিন্সিপাল এএসপি শৈলেন্দ্র কিশোর চৌধুরী যোগদান করেন। জনাব খালেক মুজিবনগরে বাংলাদেশ সরকারের প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিবও ছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ও সমচালিত উদ্যোগে মুজিবনগর পুলিশ দপ্তর গঠিত হয়। 25 মার্চ দিবাগত রাতে পাক বাহিনী কর্তৃক রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা এপিআর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহ আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে তিনি তার সঙ্গী, অফিসার ও কনস্টেবলদের নিয়ে প্রতিরোধ যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর ভাইস প্রিন্সিপাল এস.কে চৌধুরী এবং ইন্সপেক্টর গাজী আব্দুর রহমানের তত্ত্বাবধানে প্রতিরোধের যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করা হয়। একাডেমি এলাকার চারপাশে প্রতিরক্ষার জন্য পরীক্ষা খনন করেন। পার্শ্ববর্তী ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুর রশিদের সাথে যোগাযোগ স্থাপন করে এলাকার নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। 12 এপ্রিল পর্যন্ত সারদহে এই তৎপরতা দৃশ্যমান ছিল। 13 এপ্রিল পাক সেনা কর্তৃক অত্যাধুনিক অস্ত্র, বিমান ও হেলিকপ্টার যোগে সারদহ পুলিশ একাডেমি আক্রান্ত হলে ইন্সপেক্টর গাজী আব্দুর রহমানের নেতৃত্বে সবাই পশ্চাদপসরণ করেন এবং গাজী আব্দুর রহমান 15-20 জন সহ ভারতের বহরমপুরে গমন করেন। ইতোপূর্বে পরিবার পরিজনের নিরাপত্তায় প্রয়োজনে প্রিন্সিপাল খালেক সাহেব সারদহ ত্যাগ করেন। পরে আর তার পক্ষে সারদহ প্রত্যাবর্তন করা সম্ভব হয়নি। অবশেষে তিনি পরিবার সহ ভারতে গমন করেন। তিনি সপরিবারে সারদাহ পুলিশ একাডেমি ত্যাগ করার পর নেতৃত্বের অভাবে সারদাহের প্রতিরোধ যুদ্ধ দানা বাঁধতে পারেনি। পাক বাহিনী সদল বলে সারদাহ অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। অরক্ষিত সারদাহ অঞ্চলে পাক বাহিনীর জনসাধারণের উপর চড়াও হয়। চারঘাট এলাকার প্রায় 1000 মানুষকে গুলি করে হত্যা করায়। পদ্মা নদীর পশ্চিম পারে এদের ঘনকবর এখনো বিদ্যমান। সেই নির্মম হত্যাকাণ্ডে সারদহে অন্তত 8 জন পুলিশ নিহত হয়। সারদহ এলাকায় 16 জন স্থায়ী সাধারণ মানুষেরও মৃত্যুবরণ করে। এখনো সারদহে পদ্মার পশ্চিম পারে মুক্তিযুদ্ধের গণকবর লেখা একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ড থেকে 100 গজ দূরে চরের মধ্যে গণকবরটির অবস্থান। এখানে মাঠের দক্ষিণ পশ্চিম দিকে স্বাধীনতার যুদ্ধের স্মৃতিস্তম্ভ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশেই 52 ভাষা আন্দোলনের শহীদ মিনারের শোভা পাচ্ছে। এই স্মৃতিস্তম্ভদ্বয়ের উত্তর পূর্ব পাশে একাডেমি শুটিং রেঞ্জ। 29 মে 1971 সাতক্ষীরা ভোমরা সীমান্ত চৌকিতে পাকিস্তানি 25 বেলুচ ও 55 SF রেজিমেন্টের সঙ্গে ভোমরা বাঁধে অবস্থানকারী মুক্তিবাহিনীর ভয়ানক যুদ্ধ হয়। যুদ্ধের একদিন পর 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর ওসমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান MNA কর্নেল ওসমানীকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্র পরিদর্শনে আসেন। আগের দিন সন্ধ্যায় ভোমরার সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন ও এই গল্পলেখক ক্যাপ্টেন মাহবুব, ভারতীয় ব্রিগেড কমান্ডার 13 দোগরা ব্যাটালিয়নের কমান্ডার
কর্নেল নায়ারের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন যুদ্ধের সর্বশেষ অবস্থা ও পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য। আলোচনা শেষে দুজনই ফিরে যান যুদ্ধস্থল ভোমরাবাড়িতে অবস্থিত ফরওয়ার্ড কমান্ড পোস্টে। যুদ্ধ পরবর্তী সে মুহূর্তগুলোকে ধরে রেখেছিলাম 1975 সালের জেল বাসের অফুরন্ত অবসর সময়ে। আমি সবসময়ই আত্মপ্রচারে বিমুখ, তাই তৃতীয় ব্যক্তির আলাপচারিতা লিখছিলাম। আলাপচারিতা এবং উদ্ধৃত ঘটনা সবই সত্য, ইতিহাস। ক্যাপ্টেন সাহেব রাতের আধারে ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে ঘুরে বেড়াচ্ছেন, সবার কুশলাদি নিচ্ছেন, সবাইকে সাহস যোগাচ্ছেন। সারাদিনের ধকলের পরও ছেলেরা সবাই সানন্দে ক্যাপ্টেন সাহেবকে ট্রেঞ্চে ট্রেঞ্চে অভ্যর্থনা জানায়। রাতের আধারকে ওরা কেউ ভয় পায় না। কালো আধারে 5 গজ সামনেও কিছু দেখা যায় না, কিন্তু তবুও ওদের চোখ আধারের মধ্যেই দৃষ্টি খাপ খাইয়ে নেয়। আধারেও ওরা সবাই দেখতে পায়। ট্রেঞ্চে ট্রেঞ্চে সিপাহীদের মধ্যে হরেক রকম কথোপকথন হয়। কেউ কেউ ফেলে আসা বিধ্বস্ত বাড়িঘর, মৃত আত্মীয় স্বজন কিংবা বাস্তুহারা পরিজনের চিন্তায় ব্যাকুল। কেউ বা যুদ্ধ জয়ের আনন্দে মশগুল, পেছনের কথা চিন্তাই করে না। কেউ বা আবার ফেলে আসা দিনগুলোর স্ব বীরত্বগাথা অপরকে শোনায়। সবাই উদ্গ্রীব হয়ে শোনে। এমনই একজন ঝিনাইদহ থেকে এসেছে। 25শে মার্চ ঝিনাইদহে ছিল। যুদ্ধ করেছে বিষয়খালী, নিজের হাতে মেরেছে কুষ্টিয়া থেকে পলাতক বেলুচ রেজিমেন্টের সিপাহীদের, কেড়ে নিয়েছে ওদের হাতিয়ার। বিনা অস্ত্রে যার হাতে যা আছে তাই নিয়ে রুখে দাঁড়ানোর ইতিহাস এক নাগারে বলে যায় হর হর করে। সবাই শোনে আর বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। 25শে মার্চ রাত 11:30টায় পুলিশ ওয়্যারলেসে প্রথম ধরা পড়ে ঢাকার পুলিশ লাইন পাক হানাদারে কর্তৃক আক্রান্ত। পাকিস্তানিরা রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করেছে, সবাই আত্মরক্ষা করো। সেই কাল রাতে রাজারবাগ পুলিশ লাইনের বেতার থেকে এই ক্ষুদ্র বার্তাটি পাঠানো হয়েছিল সারা দেশের পুলিশ স্থাপনাগুলোতে। এই বার্তার মাধ্যমে সবাই বুঝতে পারল যুদ্ধ শুরু হয়ে গেছে। সেদিন পাকিস্তানি উদ্যত আক্রমণের মুখে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরাই প্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন। সেই যুদ্ধই ছড়িয়ে পড়ে বাংলাদেশে। এরপর সারা দেশে প্রায় সকল পুলিশ লাইনে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী, সাথে স্থানীয় জনগণ। ঝিনাইদহের লোক আওয়ামী লীগ নেতৃবৃন্দ 23-24 তারিখ থেকেই ছাত্র কৃষক আনসার মুজাহিদদের রাইফেল দিয়ে ট্রেনিং শুরু করে দেয় থানায় থানায়। অসংখ্য তরুণ ছেলে যুবক ট্রেনিংয়ের জন্য ছুটে আসে। চারিদিকে মার মার কাট কাট ভাব। পাকিস্তানিদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। বঙ্গবন্ধুর ডাকে আবালক বৃদ্ধ বনিতা সবাই জেগে উঠেছে, রুখে দাঁড়িয়েছে। শুধু ঝিনাইদহই নয়, সাথে সাথে ক্রুব্ধ আক্রোশে ফুঁসছে মাগুরার নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর সব এলাকায়। যশোর ক্যান্টনমেন্ট ছাড়া পাক আর্মির নিদর্শনও নেই কোথাও। মেজর ওসমান চৌধুরী চুয়াডাঙ্গার ইপিআর উইং হেডকোয়ার্টারে কমান্ডার। তার নেতৃত্বে চুয়াডাঙ্গার MNA ডাক্তার আসহাবুল হকের সহায়তায় তৈরি হলো দক্ষিণ পশ্চিম অঞ্চল কমান্ড। ঘোষিত হলো পাকিস্তানিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ। ঝিনাইদহের রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় MNA ও আওয়ামী লীগের জেলা সেক্রেটারি JKMA আজিজের নেতৃত্বে অনুষ্ঠিত স্থানীয় সংগ্রাম কমিটির সভায় ঝিনাইদহে SDP ও মাহবুব উদ্দিনের হাতে ওই অঞ্চলে মুক্তিবাহিনী ও মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব প্রদান করা হলো। 27শে মার্চ 25 তারিখ রাত থেকে সাজ রব প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঝিনাইদহের চারিদিকে বিরাট বিরাট গাছপালা কেটে রোড ব্লক তৈরি হতে লাগলো। এরই মধ্যে যশোর থেকে এক রেজিমেন্টের পাক আর্মি 23 নং বেলুচ রেজিমেন্ট ঝিনাইদহ হয়ে রাতের আধারে কুষ্টিয়া পাড়ি জমালো। এখনো রোড ব্লক পুরোপুরি তৈরি হয়নি, বাধা দেওয়া হলো না। ঝিনাইদহের পুলিশ মাহবুবকে ইতোমধ্যেই সবাই ক্যাপ্টেন সাহেব বলে টাইটেল দিয়ে ফেলেছে। অন্যান্য নেতাদের সাথে আলাপ করে আপাতত প্রতিরোধ না দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সে রাতেই ঝিনাইদহের পুলিশের কোথা থেকে সংগৃহীত 403 রাইফেল হাতে সমসংখ্যক আনসার মুজাহিদ ছাত্র জনতা আর থানা পুলিশ মিলে গড়ে উঠল সশস্ত্র মুক্তিবাহিনী। অপরিপক্ক অপ্রস্তুত প্রতিরোধ বিরুদ্ধে সুসজ্জিত পাক সেনা মুখোমুখি। এমনই অপ্রস্তুত অবস্থায় গুলিছোড়া আত্মহত্যার সামিল।
বরঞ্চ নিজেদের আগে শক্তিশালী করা দরকার। এমনই অবস্থার মধ্যে চুয়াডাঙ্গার সাথে যোগাযোগ হলো। কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ীর সাথে টেলিযোগাযোগও হলো। সবার অবস্থা এক, সবাই রুখে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা থেকে এক প্লাটুন ইপিআরও চলে এলো ঝিনাইদহে। ইতিমধ্যে তাজউদ্দিন সাহেব 29 মার্চ কুষ্টিয়ার ব্যারিস্টার আমিরুল ইসলামকে সাথে নিয়ে ঝিনাইদহের উপর দিয়ে চুয়াডাঙ্গা হয়ে মহেশ জীবননগর সীমান্ত হয়ে ভারতে পাড়ি জমালেন। ইতোপূর্বে 26 মার্চই মেহেরপুরের এসডিও তৌফিক ইলাহি চৌধুরী সাহেব ভারতীয় বর্ডারের সাথে যোগাযোগ করে লিয়াজো মেইনটেইন করেছেন। ভারত সরকারের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছেন। তিনিও পুলিশ আনসার, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মীদের নিয়ে মেহেরপুরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছেন। যোগ দিয়েছেন মেজর ওসমান চৌধুরীর সাথে। 26-27 তারিখে কুষ্টিয়া জনগণ ও নেতৃবৃন্দ মেজর ওসমানের সাথে যোগাযোগ করে। তিনিও স্থানীয় রাজনৈতিক হাইকমান্ডের সাথে আলাপ করে কুষ্টিয়ার অবস্থান গ্রহণকারী পাক বাহিনীর বিরুদ্ধে আক্রমণের ব্যাপারে প্রস্তুতি নিতে থাকেন। সকল বিওপি ফোর্স একত্র করা হয়। অবাঙালি সবাইকে মেরে ফেলা হয়। 2-4 জন পালিয়ে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। 30 তারিখ দিবাগত রাতে পরিকল্পনা মোতাবেক ক্যাপ্টেন আজম চৌধুরী এক কোম্পানি ইপিআর নিয়ে কুষ্টিয়ার পাক আর্মির ছাউনির কাছাকাছি পজিশন নেন। ঝিনাইদহ থেকে নেভির চিফ পেটি অফিসার নায়েব আলী এবং ঝিনাইদহের আনসার আলীর নেতৃত্বে এক কোম্পানির আনসার, পুলিশ, ছাত্র, মুজাহিদ মিলে কুষ্টিয়া চলে যায়। কুষ্টিয়ারের লোকও আগে তৈরি ছিল। আক্রমণ হলো রাত 3টায়। 3 ইঞ্চি মর্টার দিয়ে প্রথম গোলা ছোড়া হলো। তারপরে শুরু হলো ত্রিমুখী আক্রমণ। হতচকিত পাকিস্তানিরাও পাল্টা জবাব দিল। কিন্তু সে আর কতক্ষণ? ততক্ষণে কুষ্টিয়ার লাখো জনতা জেগে উঠেছে। দা, লাঠি, বল্লম, কুড়াল, যার হাতে যা আছে তাই নিয়ে লক্ষ জনতা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, জয় মুজিব এমনই হাজার স্লোগানে কুষ্টিয়ার আর্মি ছাউনি চারিদিকে প্রকম্পিত করে ঘিরে ফেলল। ফুঁসে উঠেছে জনতা। জনতার উত্তাল তরঙ্গে পাক প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জনতার লাঠির আঘাতে কতজনের ভবলীলা সাঙ্গ হয়। শেষমেশ ওরা বাকি সবাই কুষ্টিয়া জেলা স্কুলের দোতলায় আশ্রয় নেয়। জনতা আগুন ধরিয়ে দেয় অট্টালিকায়। লকলকে আগুন ওদের যেন গ্রাস করে ফেলবে। চারিদিকে মহা উত্তেজনা। মুক্তিবাহিনীর কয়েকজন আহত। তাদের চিকিৎসার পরিচর্যার বন্দোবস্ত হয়। ধীরে ধীরে রাত নেমে আসে। রাতের আধারে স্কুলের পিছন দিক থেকে হানাদাররা পালিয়ে যায় ঝিনাইদহের পথে, যশোর ক্যান্টনমেন্টের দিকে। ঝিনাইদহে সবাই প্রস্তুত এবার। ঝিনাইদহের অদূরে 8 মাইলের মাথায় গেরাগঞ্জ ব্রিজ। ওখানে হানাদারদের জন্য মরণ ফাঁদ পাতা আছে। রাস্তা কেটে ক্যামোফ্লাজ করা হয়েছে। স্থানীয় ওয়াপদার ইঞ্জিনিয়াররা রাস্তা কেটে ব্রিজের নিচে একদম নদীর সাথে জুড়ে দিয়েছে। উপরে আলকাতরা মাখা চটাই ফাঁদে পড়লে মরণ নির্ঘাত। হলেও তাই। তীব্র বেগে ছুটে আসছিল 1টা, 2টা, 3টা জিপ। রাতের আধারে কালো পিচের রাস্তা বেয়ে তীব্র হেডলাইট জ্বালিয়ে। হেডলাইটের আলোয় পুলের দক্ষিণ পাশে ট্রেঞ্চে বসা কয়েকজন রাইফেলধারী মুক্তিযোদ্ধাদের চোখও ঝলসে যায়। তীব্র বেগে ছুটে আসা একটা জিপ গাড়ি হুড়মুড় করে কাটা রাস্তায় সেই ক্যামোফ্লাজের আড়ালে খন্দকে পড়ে একদম নদীতে। অবস্থা উপলব্ধি করার আগেই ধেয়ে আসা আরো কটা গাড়ি সামনে গাড়ির পথের পথিক হলো। প্রথম ধাক্কায় জখম হয়ে যারাও বা মরেনি, নদীর জলে ডুবে ওপারে পাড়ি জমালো। কিন্তু তখনও বিস্ময় বাকি। পিছনে পেছনে ছুটে আসা গাড়িগুলো এবার থেমে যায়। জনদুয়েক নেমে খন্দকটা পর্যবেক্ষণ করে। জনদুয়েক আবার টর্চ জেলে সাথীদের অবস্থা দেখে নদীর কূলে নেমে পড়ে। এতক্ষণ এপারে ট্রেঞ্চে অবস্থানরত বুহর খিরার নিঃশ্বাস রোধ করে বিস্মিত উৎকণ্ঠায় দেখছিল কি হচ্ছে। ক্যাপ্টেন সাহেবের বুদ্ধিতে খাড়িগুলো করে খুবই ভালো হয়েছে। আনসার আলী কমান্ডার ফিসফিসে নজরুলকে বলল, দেখলি শালারা কেমন উল্টিয়ে খেয়ে খালে পড়েছে? মরেছে নিশ্চয়ই। ঠিকই কইছো আনসার ভাই, ওই দেহ বাতি জ্বলে। শালারা ওদের সাথীদের খুঁজতেছে। মারবো নাকি শালারে? মার শালারে। বলেই আনসার আলী আর নজরুল দুজনেই টর্চ লাইটধারীদের তাক করে গুলি করে। কগজই বা দূরত্ব?
দুজন লোকের আর্তচিৎকার শোনা যায়। এবার আনসার আলীদের বিস্মিত হওয়ার পালা। ব্রিজের ওপারে এতক্ষণে 4-5 গাড়ি বোঝাই পাক আর্মি এসে দাঁড়িয়েছে। ওরা সামনে গুলি ছোড়া শুরু করলো। লাগাতার গুলি ছোড়ার বিরাম নেই। বড় একটা অগ্নিগোলক শা শা করে ওদের মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে। অনেক পিছনে আগুনের গোলার আঘাতে রাস্তার দুধারে অগ্নুৎসব শুরু হয়। এ অবস্থায় আনসার আলীরা ঘাপটি মেরে বসে থাকা ছাড়া আর কি বা করতে পারে? নড়াচড়ার চেষ্টা করা অর্থই নির্ঘাত মৃত্যু। কাট কাট, দ্রিম দ্রিম, করর করর করর, শো শো, ও ও ও, টাকডুম টাকডুম, কিরি কিরি ইত্যাদি হাজারো শব্দের ধ্বনি প্রতিধ্বনিতে সারা ঝিনাইদহ কেঁপে ওঠে। ওয়াপদা ক্যাম্পে ক্যাপ্টেন সাহেবের কাছে হাজারো লোক ছুটে আসে। এই অবস্থায় এখন কি করতে হবে? ঘন্টার পর ঘন্টা গোলাগুলি চলতেই থাকে। একসময় সকাল হয়, গোলাগুলি থেমে থেমে চলতে থাকে। আর গ্রাম থেকে খবর আসতে থাকে, এই গ্রামে 10 জন, ও গ্রামে 5 জন, সে গ্রামে 15 জন পাক আর্মি লুকিয়ে আছে। ক্যাপ্টেন সাহেব হুকুম দেন সবাইকে যেন গ্রামের লোকজন ঘিরে রাখে। তিনি সব জায়গায় এবার রাইফেলধারী পুলিশ, আনসার, মুজাহিদ পাঠান। ওদের খতম করতে হবে কিংবা ধরতে হবে। তিনি নিজেও বেরিয়ে যান এক দলের সাথে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর শফিকুল্লাহ, প্রফেসর হালিম সবাই এসে যোগ দেয়। কিন্তু হাতিয়ার নিয়ে পৌঁছানোর আগেই গ্রামের লোকরাই ওদের 2-4 জনকে টানতে টানতে নিয়ে আসে। গ্রামের হাজারো জনতার লাঠি, খোন্তা আর কুড়ালের আঘাতে ভবলীলা সাঙ্গ হয়েছে ওদের। ওদের গুলির আঘাতে কজন গ্রামবাসী আহত ও 2-3 জন নিহত হয়েছে, কিন্তু ও সব গ্রামবাসীদের দমাতে পারেনি। এবার সারাদিন শুধু পাক আর্মি নিধনযজ্ঞ চলে ঝিনাইদহ মহকুমার সর্বত্র। রাতের আধারে অবিরাম গোলাবর্ষণের পর পাক আর্মি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল জীবন বাঁচানোর আশায়। কিন্তু শেখ মুজিবের বাংলার নিরস্ত্র মানুষ তাদের LMG, SLR ও মর্টারের ভূকুটির ঊর্ধ্বে উঠে ঐশ্বরিক শক্তিতে মহাবলীয়ান হয়ে পাকিস্তানের তথাকথিত মুসলমানদের হত্যার লিপ্সায় উন্মাদ হবে, এটা মনে হয় ওরা বুঝতেই পারেনি। 31 মার্চের সেই রক্তিম সকালে বেলুচো রেজিমেন্টের সাপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ব্যাটালিয়নের RR গান ও মর্টারে সুসজ্জিত পাক বাহিনীর মেজর, ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট এর সলিল সমাধি লাভের পর দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের মুক্তিবাহিনী কুষ্টিয়ার 27 বেলুচ রেজিমেন্ট ধ্বংস করে শহর দখল করে নেয়। যুদ্ধবাজ পাকিস্তানিদের বিরুদ্ধে এ ছিল জনগণের মহাবিজয়, এক অভাবিত সাফল্য। সাজের আধার নামার আগে আগে ঝিনাইদহ অঞ্চলে পাকিস্তানি মৃত সৈনিকের সংখ্যা দাঁড়ায় 130-এর মাথায়। কিন্তু গ্রামবাসীদের খোঁজাখুঁজি চলতেই থাকে। তাদের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে যারা 2-1 জন পড়ে, তখনও পাট ক্ষেত, ধান ক্ষেত, আখ ক্ষেত কিংবা নানা খন্দে লুকিয়ে রাতের আধারে পাড়ি দিতে চায় সামান্যতম নিরাপত্তায়, তারাও বাঁচতে পারে না। পরের দিন সকালে তারা সবাই ধরা পড়ে আর মারা পড়ে, বাংলার দামাল ছেড়ে বুড়ো বাঁশের লাঠির আঘাতে কিংবা কুড়ালের কোপে। দ্বিতীয় দিনেই যখন কম্বিং চলতে থাকে, তখনই অতর্কিত যশোর ক্যান্টনমেন্ট থেকে এক ব্যাটালিয়ন পাকিস্তানি সেনা ঝিনাইদহে অ্যাটাক করে। কিন্তু ঝিনাইদহের দামাল ছেলেরা এবার আর হাত গুটিয়ে বসেছিল না। বিষয়খালীতে ইতোমধ্যে পুরোপুরি ডিফেন্স পোস্ট তৈরি করা হয়ে গেছে। আনসার, মুজাহিদ আর এক প্লাটুন ইপিআর রীতিমতো পরীক্ষা খনন করে বিষয়খালী ব্রিজ ভেঙে দিয়ে ব্রিজের দুধারে আধা মাইল জায়গায় ডিফেন্স নিয়ে বসে আছে। যদিও হাতিয়ার বলতে সব 303 আর গোটা কয়েক LMG, 4টে ইপিআর এর এবং 2টো ভারতীয় সীমান্তরক্ষীদের কাছ থেকে পাওয়া চেক হাতিয়ার। কিন্তু তখন তো মুক্তিবাহিনী আর হাতিয়ার দিয়ে লড়ছে না, লড়ছে অসীম সাহস আর মনোবল দিয়ে। সুতরাং 303 তখন LMGর প্রত্যয় নিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে বাধা পেয়ে এক আর্মিও যেন হচকচিয়ে যায়। বিশেষ করে বিষয়খালী ব্রিজের কাছে এসে খন্দকে হুমড়ি খেয়ে পড়তেই যখন একসঙ্গে প্রায় 150 রাইফেল আর 6টা LMGর গর্জন করে ওঠে আর সামনে জওয়ান আর অফিসারদের খুলি উড়িয়ে নিয়ে যায়, তখন ওদের নেহাতি ত্রিশঙ্কু অবস্থা। গোলাগুলির আঘাতের সেনাবাহকারী গাড়িগুলো বসে যায়। প্রথম ধাক্কাটা সামলে উঠতে ওদের একটু সময় লাগলেও খানিকটা পরে ওরাও আক্রমণমুখী হয়ে ওঠে। এবার ওদের বড় বড় হাতিয়ারগুলো গর্জন করে ওঠে নিরাপদ দূরত্ব থেকে। মর্টারের দ্রিম দ্রিম আওয়াজে মুক্তিযুদ্ধের বুকও কেঁপে ওঠে। কেউ কেউ ভয়ে ট্রেঞ্চে থেকে পেছনে সরে আসে,
গেরাগঞ্জের আনসার আলী আর আলেকজান্ডার পাশাপাশি ছিল। একটা বোমা ট্রেঞ্চে একদম রাস্তার পাশে, আর একটা মর্টারে গোলা ওদের ট্রেঞ্চেই পড়ে। শেষ আর্তনাদ দিয়ে দুজন শাহাদত বরণ করে। ইপিআর আর একজন সিপাই ও আনসার বাহিনীর দুজন শাহাদত বরণ করে। বড় বড় হাতিয়ারের বিরুদ্ধে তখনও লড়ে যায় 303। কেউ কারো চেয়ে কম যায় না। ঘন্টার পর ঘন্টা এক নাগারে লড়াই করে সবাই হাঁপিয়ে পড়ে। তবুও পেছনে হটা যাবে না। যেভাবে লড়াই চলছে তাতে খুব বেশিক্ষণ টিকা যাবে বলে মনে হয় না। ইপিআর এর কমান্ডার ঝিনাইদহে হেডকোয়ার্টারে সাহায্য চেয়ে পাঠায়। ঝিনাইদহের ক্যাপ্টেন সাহেব এবার কঠিন সমস্যায় পড়েন। হেডকোয়ার্টারে রিজার্ভ ফোর্স নেই। কি করা যায়? মেজর ওসমানের সাথে টেলিফোনে আলাপ হয়, তারও উত্তর নেতিবাচক। সুতরাং উপায় আছে একটাই। তিনি সব নেতাদের ডেকে হুকুম দিলেন, লোক চাই, অসংখ্য লোক। তার ডাকে সমস্ত ঝিনাইদহ থেকে হাজার হাজার লোক চলে এলো। তাদের সাথে নিয়ে শহরের চোঙ্গামার্কা মাইক একত্র করে হাজার হাজার জনতা উচ্চকণ্ঠে স্লোগান দিতে দিতে এগিয়ে চলল বিষয়খালীর দিকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল। সে ধ্বনি যখন পাকিস্তানি হানাদারদের কানে পৌঁছলে তাদের মধ্যে ভীতির সঞ্চার হলো। ওরা কেউ বাঁচবে না। কত হাজার সৈন্য এবার ওদের আক্রমণ করবে ওরা বুঝে উঠতে পারে না। জনতার ক্রুদ্ধ আক্রোশে ওরা কেঁপে ওঠে। ঝিনাইদহ জয় করার বাসনাও ছেড়ে ওরা সবাই ছুটে পালালো। ততক্ষণে বিষয়খালীর বাজার আর চারিদিকে এলাকা হাজারো জনতার স্লোগান, মুক্তিযুদ্ধের সকল অস্ত্রে ঝনঝনানিতে যুদ্ধ জয়ের আনন্দে মুখরিত। পাক হানাদার পরাজিত, হতভম্ব, বিতাড়িত। ওদের লাশগুলো আর ভাঙা গাড়িগুলো এখন মুক্তিযোদ্ধাদের দখলে। এতক্ষণ একাগ্রচিত্তে ট্রেঞ্চের সবাই ঝিনাইদহের সাধারণ মানুষের কাহিনী, তাদের জীবন দেয়া নেয়ার কাহিনী। এবার একটু থামতেই পাশের একজন শুধায়, আচ্ছা তাহলে তো আপনারা অনেক পাকিস্তানি মেরেছেন, তাই না? হ্যাঁ, প্রায় 150 তো হবেই। একদিনেই তো মরেছে প্রায় 130-এর মতো। আমি নিজে দেখেছি। লাশগুলোর বেশিরভাগই ঝিনাইদহ খালের পাশে মাটি চাপা দেওয়া হয়েছে। হাতিয়ারও পেয়েছি অনেক, আর গান জিপের সাথে ফিট করা। গেরাগঞ্জের পুলের ওখানে পেয়েছে 3টা। একটা তো নদীতে পড়ে গিয়েছিল, সেটাও সবাই মিলে টেনে তুলেছে। আর এই যে আজ চাইনিজ SLR পেলাম, ওরকম হাতিয়ারও পেয়েছি শতাধিক। ওইসব হাতিয়ার ছিল বলেই তো আমরা যশোর ক্যান্টনমেন্টের উত্তর সীমায় মাদারতলায় বিরাট ঘাঁটি বানিয়েছিলাম। ক্যাপ্টেন সাহেব তো বলেছিলেন সবাই মিলে যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গা থেকে একই সঙ্গে যশোর ক্যান্টনমেন্ট অ্যাটাক করব। তারপর কি যে হলো। 10 তারিখ পর্যন্ত আমরা সেই বড় বড় হাতিয়ার ফিট করে বসে রইলাম হুকুমের অপেক্ষায়, কিন্তু হুকুম হলো না। 10 তারিখের পরে 2-3 দিন পর্যায়ক্রম আক্রমণে মার খেয়ে খেয়ে আমাদের জায়গা ছাড়তে হলো। সে আবার কেমন? শুধায় তৃতীয় ব্যক্তি। সে এক মহা দুঃখের কাহিনী, ভাবতেও আমার কান্না আসে। নেহায়েত ভাগ্যের জোরে জান নিয়ে কোনো রকমে বেঁচে এসেছি। কত লোক যে আমাদের মারা গেছে মাদারতলায় আর কালীগঞ্জের যুদ্ধে, তার ইয়াত্তা নেই। কেন? ওরা কি অতর্কিত আক্রমণ করেছিল? আরে না ভাই, আমরা তো তৈরিই ছিলাম। দুটো আর গান আমাদের সাথে, আমরা ভয় পাবো কেন? প্রথম যখন সকালবেলা অ্যাটাক করে তখন তো আর চালিয়েছিল হাবিলদার সাহেব। চোখের সামনেই দেখলাম ওদের কনভয়টা উড়ে গেল। 2-3টা ট্রাক তো দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তারপরেই তো শুরু হলো গোলাগুলি। সে কি গোলাগুলি! বিষয়খালীতে ওর 10 ভাগের 1 ভাগও হয়নি। আজকের মতোই শনয় শনয় আর্টিলারি আর মর্টারের আঘাতে আঘাতে আমাদের মাথা তোলার মতো অবস্থা ছিল না। সামনে থেকে লাখে লাখে গুলি আসছে, আমরা তো সামনের দিকটা নিয়েই ব্যস্ত। কিন্তু ইতোমধ্যে কখন সে একদল পেছন দিক থেকে আমাদের উপর চড়াও হয়েছে তা আমরা আগে টেরই পাইনি। এ অবস্থা আমরা সামনে আর পেছনে দ্বিমুখী আক্রমণে একেবারে চুপসে গেলাম। আমার আশেপাশের বাংকারে বাংকারে তখন লাশের স্তূপ। ক্যাপ্টেন সাহেবের গাড়ির একদম পাশেই একটা মর্টারের গোলা পড়ে, কোনো রকমে বেঁচে যান তিনি। তিনি হুকুম দিলেন বাদিক দিয়ে উইথড্র করে কালীগঞ্জের দিকে যেতে। আমরাও ফায়ারের কভারে পেছনে হটে এলাম শহীদ সাথীদের ফেলে। সে যে ডিফেন্স ছাড়লাম আর কোথাও দাঁড়াতে পারলাম না। ওরা আমাদের পিছু পিছু এলো। কালীগঞ্জে আমার রাস্তা দুধারে পজিশন নিয়েছিলাম,
কিন্তু আর্টিলারির বোমায় খালি জায়গায় আর কতক্ষণ থাকা যায়? এখন আর শালারা সামনাসামনি আসে না। খালি মাথায় দূরপাল্লার হাতিয়ারের গোলা কালীগঞ্জ তিষ্ঠতে পারলাম না। ইতোমধ্যে সেক্টর হেডকোয়ার্টার থেকে হুকুম এলো জেনারেল রিট্রিট করতে হবে। পরিশ্রান্ত হতাশাগ্রস্ত বিধ্বস্ত বাহিনী নিয়ে ক্যাপ্টেন সাহেব ঝিনাইদহ ছেড়ে হোটে এলেন চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, সবশেষে ইন্ডিয়ার সীমান্ত চৌকি বেতাই কৃষ্ণনগর। ওই যে রক্ষাপুর ছেড়ে চলে এলাম, ঠেকলাম এসে এখানে দেখছি এখনো আপনারা দেশের মাটিতে সামনাসামনি লড়ছেন। বাকি সব সেক্টরই এখনো সামনাসামনি যুদ্ধের পরিবর্তে গেরিলা যুদ্ধ চলছে অথবা তার প্রস্তুতি চলছে। সবাই ক্যাম্প সরিয়ে নিয়েছে ভারত সীমান্তের ওপারে। আচ্ছা ভাই, আপনি যখন ঝিনাইদহে ছিলেন তখন তো মুজিবনগরের ব্যাপারটা নিশ্চয়ই জানেন? হ্যাঁ, কেন জানবো না। ওটা তো আসলে বৈদ্যনাথতলা মেহেরপুর কৃষ্ণনগর সীমান্তের এক আমবাগান। ওখানেই তো 17 এপ্রিল নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, ইউসুফ আলী, মনসুর আলী প্রমুখ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন। পৃথিবীর সামনে স্বাধীন সরকারের ঘোষণাপত্র পাঠ করা হয়। আচ্ছা, ওর নাম মুজিবনগর হলো কেন? শেখ মুজিব কি ওখানে উপস্থিত ছিলেন? আরে না, শেখ মুজিব উপস্থিত নেই। তার স্মৃতির জন্যই তো তাজউদ্দিন সাহেব প্রস্তাবে ওই জায়গার নাম দেওয়া হলো মুজিবনগর। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাই এ প্রস্তাব মেনে নেয়। আপনি ওখানে উপস্থিত ছিলেন? আমি তো গার্ড অব অনার কন্টিনজেন্টে ছিলাম, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে গার্ড অব অনার দেওয়ার জন্য। গার্ড অব অনার কার নেতৃত্বে কারা দিয়েছিল? মেজর ওসমানের ইপিআর প্লাটুন গার্ড অব অনার দেবে কথা ছিল, কিন্তু ওদের এসে পৌঁছাতে দেরি হলে ঝিনাইদহের ক্যাপ্টেন মাহবুব সাহেব তার অধীনস্থ জনকয়েক পুলিশ আর আনসার দিয়ে গঠিত 15 লোকের এক কন্টিনজেন্ট তৈরি করে গার্ড অব অনার দেন। আমিও ছিলাম সেই দলে। ওখানে কে কে উপস্থিত ছিল আপনি জানেন? আমি তো আর সবাইকে চিনি না, তবে কয়েকজন এমপি এবং কর্নেল ওসমানীও ছিলেন। সেখানেই তাকে প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি বলে পরিচয় করিয়ে দেওয়া হয় দেশি বিদেশি উপস্থিত সকল সাংবাদিক আর জনসাধারণের কাছে। কর্নেল ওসমানীর নাম শুনতেই পাশের ট্রেন থেকে বরিশালের সেই ছেলেটা বলে ওঠে, আরে কর্নেল ওসমানী একটা বেডার বেডা, ইয়া লম্বা লম্বা গোফ, মোহের চাইয়াল গোফ বড়, আর কেবল স্যাডাং স্যাডাং ইংরেজি কয়। ওর কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। হে তো ছিল কর্নেল, জেনারেল অলো কবে আবার, বলে একজন। বাংলাদেশ সরকারই করেছে, উত্তর দেয় বক্তা। সুবেদার মেজর সাহেব তো কইল কাইল হেমগো দেখতে আইব। হ্যাঁ, আমাদের আজকের যুদ্ধের খবর পেয়েই উনি আসছেন, সাথে সেক্টর কমান্ডার মেজর ওসমান চৌধুরীও আসছেন। হ্যাঁ, তো ভালো কথা। হেও কি মোগল আগে ফাইটিং করবে নাহি? আরে ধর বেডা, হে তো আইতে আছে মগো ভালো মন্দ খবর নেওয়ানের লিগা। হে যদি এখানে মোগল আগে বইয়ে থাহে, হেইলে বাকি হগল জায়গা দেখবে কেডা, বলে ওঠে একজন সঙ্গী। পরদিন জেনারেল ওসমানী যখন ক্যাম্পে পৌঁছলেন তখন ঝমঝম করে বৃষ্টি ঝরছে। ক্যাম্পে পৌঁছতে মাইলখানেক হাঁটার পথ, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। একদম কাক ভেজা হয়ে ক্যাম্পে এলো সবাই, সাথে তাজউদ্দিন সাহেবও। তাজউদ্দিন সাহেবকে দেখে সবাই যেমন আশ্চর্য হলো তেমন খুশিও হলো। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ফ্রন্টে ফ্রন্টে ঘুরে যোদ্ধাদের খোঁজ খবর নিচ্ছেন, জীবন বিপন্ন করে ফ্রন্ট লাইনে এসেছেন। এতে সবার উৎসাহ উদ্দীপনা হাজার গুণে বেড়ে গেল। রোদ বৃষ্টি মাথায় করে সাধারণ সৈনিকের বেশে ট্রেঞ্চে ট্রেঞ্চে মুক্তিযোদ্ধাদের কাতারে কাঁধ মিলাচ্ছেন। এ যেমন অভাবনীয় তেমন অপরিসীম উদ্দীপনা ব্যঞ্জক। মোহাম্মদ আতাউল গনি ওসমানী, সংক্ষেপে MAG ওসমানী, দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, স্ট্যান্ড হাস্টে প্রশিক্ষণপ্রাপ্ত। ইংরেজদের এক সেন্টেন্সে ইংরেজি বলেন। মাইলখানেক হাঁটা পথ পেরিয়ে যখন ক্যাম্পে পৌঁছলেন তখন ভিজে দাঁড়কাকের মতো অবস্থা। দিস ব্ল্যাডি রেইন, বলা নেই কওয়া নেই, একদম ভিজিয়ে চপচপে করে দিল। আই অ্যাম অ্যাবসলিউটলি ড্রেন্সড। বলতে বলতে মেজর ওসমান চৌধুরীকে সাথে করে যখন ক্যাম্পে পৌঁছলেন তখন সূর্য মাথার উপরে। সালাউদ্দিন যথারীতি সামরিক কায়দায় তার অভ্যর্থনার ব্যবস্থা করেছিল। সবার অবস্থায় জবরঞ্জং।
ক্যাপ্টেনের বাংকারে ঢুকেই জেনারেল ওসমান তার বুট শার্টটা খুলে ফেললেন। শার্টটা মুচড়ে শুকানোর জন্য ট্রেঞ্চের মাঝামাঝি আড়াআড়িভাবে স্থাপিত রশির দিকে লাফিয়ে শার্টটা লটকে দিতে চাইলেন। 3-4 বার ঊর্ধ্বমুখে লাফ দিয়েও রশি পর্যন্ত পৌঁছাতে পারলেন না। এক্সহস্টেড হয়ে জোরে জোরে বলে উঠলেন, দিস ইজ ব্লাডি হাই, নট অনলি 2 হাই, দিস ইজ 3 হাই। তার সশব্দ সগতোক্তি হয়ে তাজউদ্দিন সাহেব সহ সবাই খটখট করে অট্টহাসিতে ফেটে পড়লেন। চারিদিকে যুদ্ধের দামামার মধ্যে এইটুকুই যুদ্ধক্লান্ত প্রাণগুলোকে আনন্দের উচ্ছলতা ছাড়তে যথেষ্ট ছিল। তাজউদ্দিন সাহেব পাশে দাঁড়িয়ে থাকা মেজর ওসমানকে বললেন, ওনাকে একটু সাহায্য করো। মেজর ওসমানও বেশি উঁচু নন। তিনি পাশে দাঁড়ানো মাহবুবকে বললেন, কাপড়টা শুকাতে দাও। মাহবুব কিনা ক্লেশে শার্টটা রশির সাথে টানিয়ে দিল। অভ্যর্থনা আর কুশল আদান প্রদানের পর সেই বৃষ্টি মাথায় করেই সবাই প্রথমে গেলেন শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সেখান থেকে ট্রেঞ্চে ঘুরে ঘুরে সবার কুশলাদি নিলেন, সবাইকে বাহবা দিলেন। ফ্রন্ট এরিয়াটা ভালো মতো নিরীক্ষণ করলেন, পজিশনের টেনেবিলিটি ভালোভাবে দেখলেন। তারপরে মেজর ওসমানকে উদ্দেশ্য করে বললেন, ওসমান, the only good point about this position is the high ground. It is a surprise for me that your gallant boys have been able to withhold the assault of the Pakistanis from such an exposed position. You are absolutely correct, sir. But you know, our boys are charged with high moral and patriotism. On the other hand, Pakistanis have lost their moral courage. So our victory. But my dear young man, how long you think you can hold on in a position like this? I don't think we can continue for long. Next time, for they are determined they can just run over the position. বলেন ওসমানী। Not so easily, sir. They will have to suffer a lot casualties. My boys are in no mood to leave them a free zone. ক্যাপ্টেন সালাহউদ্দিন বললেন। Well, Salahuddin, I appreciate your courage, but you think you can withstand an air attack. I can't give you any air cover, nor any anti-aircraft weapon, and God forbids if they come under air cover, your 200 boys will be totally destroyed. বলেন ওসমানী। Sorry, sir, they can't do that without violating Indian airspace, which I doubt if they will breach. বলে সালাহউদ্দিন। Perhaps there you have a point, but still you are wholly exposed to a serious and determined attack, more violent than you have had already, and unfortunately, I can't help you at all. বলেন জেনারেল সাহেব। কথাবার্তা শুনে সালাহউদ্দিনের মনে সন্দেহের দোলা জাগে। কানে কানে মেজর ওসমানকে শুধায়, কি ব্যাপার স্যার, এত ডেঞ্জার চিৎকার করছে কেন ওল্ড ম্যান? এ জায়গাও কি ছাড়তে হবে নাকি? তোমার অনুমান ঠিক। বাংলাদেশ সরকার হুকুম দিয়েছে জেনারেল রিট্রিটের। এখন আর সামনাসামনি লড়াই হবে না, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালাতে হবে। বর্তমানে রিঅর্গানাইজেশন হচ্ছে। আমার মনে হয় তোমাদেরও রিট্রিট করতে হবে। কদিনের জন্য খামোকা সামান্য এলাকা দখল করে রেখে কি হবে? ব্যাটালিয়ন অ্যাটাক করে ফেল করেছে, প্রয়োজন হলে আরও হ্যাভি অ্যাটাক করবে। এ অবস্থায় দাঁড়ালে তোমার লোকজনের ক্ষতি হবে বেশি, বলে মেজর ওসমান। সেরকম অবস্থা দেখলে আমি নিজেই উইথড্র করব। আমাদের ব্যাটালিয়ন অ্যাটাক করেছে, এ খবরটা আপনাকে কে দিল? প্রশ্ন করে সালাহউদ্দিন। ইন্টেলিজেন্সের খবর, এখনো কনফার্ম নয়, তবে এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাদের ভয়ানক ক্ষতি হয়েছে। 36 জন তো কেবল অফিসার, আর এনসিওই মারা গেছে। ব্যাটালিয়ন সিও আহত হয়েছে। জওয়ান মরেছে 3 শতাধিক, বলে মেজর ওসমান।
তাহলে তো 25 বেলুচ আর 55 SF এর 12টা বেজেছে, সোৎসাহে বলে সালাউদ্দিন। আরে ওল্ড ম্যান, কি আর খামোখা এসেছে, এসব জেনে শুনে তো মহা খুশি। তাই তো কাল নিজেই আমার সাথে কন্টাক্ট করে ছুটে এসেছেন। তোমাদের দেখে খুশিই হয়েছে। উনি রিট্রিটের পক্ষপাতী, বলে ওসমান। আপনিও কি তাই মনে করেন? শুধায় সালাউদ্দিন। এছাড়া উপায় কি? তুমি কাল রিইনফোর্সমেন্ট চেয়েছো, তোমাকে দেওয়ার মতো একটা লোকও পেলাম না। এই অবস্থায় তোমাকে তো আর মৃত্যুর মুখে ফেলে রাখতে পারি না। উইথড্র করে যাব কোথায়? কেন, ইন্ডিয়ান আর্মির সাথে যোগাযোগ করনি? হ্যাঁ, ওরা গতকাল এসেছিল। রাতে সিওর সাথে কথা হয়েছে। ওরা তো খুবই সন্তুষ্ট, আমাদেরকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, সেভাবেই ব্যবস্থা হয়েছে। ওদের সঙ্গে যোগাযোগ করে পছন্দমাফিক জায়গা দেখে ক্যাম্প গুটিয়ে নাও। আপাতত রিঅর্গানাইজেশনের জন্য 2-4টা দিন পরে ফুল স্কেল গেরিলা যুদ্ধ চালাতে হবে। এতদিন তো দেশের মধ্যে ছিলাম, রেশন, প্রভিন্স ইত্যাদির জন্য চিন্তা করতে হয়নি। গ্রামের লোকেরাই সব জুটিয়েছে। এবার কি বন্দোবস্ত হবে? শুধায় সালাউদ্দিন। গভর্নমেন্ট সব বন্দোবস্তই করে ফেলেছেন। রেশন, ট্রেন্ডস সবই পেয়ে যাবে, ইনস্ট্রাকশন আসছে, বলে মেজর ওসমান। ওয়েল সালাউদ্দিন, I am very happy to see your performance and arrangement. Convey my best wishes to your boys. বলতে বলতে জেনারেল এবার ট্রেঞ্চে ছেড়ে ক্যাম্পের দিকে চলতে থাকেন। Considering all points, I feel you should withdraw to a safer place as soon as possible, বলেন তিনি। I have been briefed by the sector commander. I will do the needful. Thank you, my boy. I wanted to address the boys, but as they are entrenched, I am undone. But please tell them that they are in for a long and endure weather. Right, sir? They are all very happy to see you. They will feel inspired. দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হবু হবু। ইটিন্ডা ঘাটে দাঁড়ালে অস্তমিত সূর্যের লাল আভা পশ্চিম দিগন্ত জুড়ে দৃশ্যমান। ইতোমধ্যেই তাজউদ্দিন সাহেব সহ মেজর ওসমান ও প্রধান সেনাপতি ওসমানী ক্যাম্পের বাংকারে বসে ডাল রুটি দিয়ে দুপুরে আহার সেরে নিলেন। কিছু আলাপ, কিছু পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মপন্থার দিক নির্দেশনা দিলেন। সাজের আধারে আমবাগানের ধূসর চাঁদোয়া বিছিয়ে আগেই বিদায় নিলেন। বিছানোর আগেই বিদায় নিলেন ট্রুপস কমান্ডারের কাছ থেকে। রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার আগে মেজর ওসমান সালাউদ্দিনকে ডেকে বললেন, তোমাকে সেক্টর হেডকোয়ার্টারে আসতে হবে, চট জলদি। আপাতত মাহবুবের হাতে ট্রুপসের দায়িত্ব বুঝিয়ে দেবে। পরদিন সালাউদ্দিন হুকুম মোতাবেক সেক্টর হেডকোয়ার্টারে কল্যাণীতে চলে যায়। কয়েকদিনের মধ্যে ক্যাপ্টেন মাহবুব তার বাহিনী সহ ভোমরা বাঁধ ছেড়ে ভারতের অভ্যন্তরে ইটিন্ডা ছাউনিতে অবস্থান করেন। বিরাট আমবাগানের বড় বড় তাঁবু টাঙিয়ে। ছাউনির সাথে বাইরের জগতের সঙ্গে সংযোগকারী পায়ে চলার প্রায় আধা মাইল পথ পূর্ণ ঘাস আর গুল্মলতা ভেঙে আমরা ইটিন্ডা সড়কের সাথে মিলেছে। আমবাগানের ঝাঁকড়া ঝাঁকড়া বড় গাছগুলো আকাশ চুমে মাথার পরে বিরাট প্রাকৃতিক ছাতার মতো দাঁড়িয়ে, চমৎকার ক্যামোফ্লাজ। বাইরে থেকে কারো ওঠার সাধ্য নেই। এখানে এত লোক যুদ্ধ বিগ্রহের প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পের চারিদিকে পুরো আমবাগান ঘিরে তার কাটার বেড়া দেয়া। চৌহদ্দির মধ্যে ট্রেঞ্চ, বাংকার ইত্যাদি এয়ার রেড শেল্টার। প্রত্যেক তাঁবুর আশেপাশেই 2-4টা করে ট্রেঞ্চ। ক্যাপ্টেন সাহেবের পুরো ট্রেনটাই একটা বড় বাংকারের উপর। ইটিন্ডায় তাঁবু গাড়ার কয়েকদিন পর সেক্টর হেডকোয়ার্টারের হুকুমে দেহরক্ষী মান্নান ওর একজন ড্রাইভার নিয়ে ক্যাপ্টেন বেরিয়ে পড়ে সেক্টর হেডকোয়ার্টার কল্যাণীর উদ্দেশ্যে। অনেক দূরের পথ। ঝিনাইদহ থেকে সংগ্রহ করা জিপখানা এখনো সচল, তাই রক্ষা। সকালে রওনা হলে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা। ফিরতে হবে পরের সন্ধ্যায়। রাতটুকু কল্যাণীতেই কাটাতে হবে। পথে যেতে যেতে বিভিন্ন হাট বাজারে বহুজনের ভিড়। দু একটা জায়গায় থেমে পথিকের কাছ থেকে খবর পেল
সাতক্ষীরার বহু লোক সীমান্তবর্তী এলাকার আশ্রয় শিবিরে এসে পৌঁছেছে। পথে পাশের গ্রামের আব্দুল্লাহর সাথে দেখা হলো মান্নানের। আব্দুল্লাহ ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেললো। ওর একমাত্র ছেলে সেলিমকে পাক আর্মি ধরে নিয়ে অত্যাচার করতে করতে মেরে ফেলেছে। আব্দুল্লাহ বলে, ছেলের শোকে ছেলের মা পাগল পাড়া, তার উপরে ঘর বাড়ি ছেড়ে অসহায় আশ্রয় শিবিরের নিদারুণ কষ্টে কালাতিপাত করছি। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বিলাপ করতে থাকে, তোমরা কি করলা? আমাদের এখন কি হবে? আমরা আবার কবে দেশে ফিরতে পারবো? ছেলেটাকে সেই যে ধরে নিয়ে গেল, একবার লাশটাও দেখতে পারলাম না। বাচ্চা আমার মৃত্যুর সময় এক ফোঁটা পানিও পায়নি। পোড়া কপাল আমার, এখনো আমার মরণ হয় না, এখনো আমার মুখে দানা পানি ওঠে। এ যে কি ভীষণ জ্বালা, তোমরা বুঝবে না বাবা। এর চাইতে যদি ওরা আমাকে মেরে ফেলতো, তাহলে আজ এই দুঃসহ বেদনা সইতে হতো না। একদিকে প্রলাপ বকে চলে, আর একদিকে দর দর চোখের জল দুগাল বেয়ে পড়তে থাকে। ওর কান্নায় পরিবেশটাই ভারী হয়ে ওঠে। ওরা বারে বারে তাকে প্রবোধ দিতে চেষ্টা করে, কিন্তু কতটুকুই বা প্রবোধ দেওয়া যায়। একমাত্র পুত্র হারিয়ে পিতা আজ সর্বহারা। তার বার্ধক্যের একমাত্র সম্বল ছেলেটা অত্যাচারী হায়েনারা মেরে ফেলেছে। মান্নান বলে, আপনি ভেঙে পড়লে চলবে? আপনার এক সেলিম গেছে, চেয়ে দেখুন তো আমার আদলে আপনার সেলিমকে খুঁজে পান কিনা। চেয়ে দেখুন আজ বাংলার পথে ঘাটে কত লাখো লাখো সেলিম আত্মহুতি দিচ্ছে, কত লাখো সেলিম মরণপণ লড়ে চলেছে। এদের সবার মধ্যে আপনার ছেলেকে খুঁজে নিন, দেখবেন আপনার এক সেলিম লাখো সেলিম হয়ে কথা কইছে। আব্দুল্লাহর প্রলাপ শুনতে শুনতে ক্যাপ্টেনের যুদ্ধ জয়ের আনন্দ বেদনার রক্ত স্মৃতিতে ম্রিয়মাণ হলো। থেকে থেকে কানে বাজছে হাত বোমার আঘাতে বিচ্ছিন্ন মরণ পথের যাত্রী রানারের আকুল আবেদন, ক্যাপ্টেন সাহেব, আমার স্ত্রী পুত্র দেখবেন। সত্যিই কি তার এই আকুল আহ্বানের মর্যাদা রাখতে পারবেন ক্যাপ্টেন সাহেব? নাকি ও শুধু ক্ষণিক সান্ত্বনা, সাময়িক প্রবোধ? কি বা করতে পারবেন উনি? দেশের লাখো মা বোন সন্তান সন্ততি বালো বাচ্চা যে আজ বনের জলে কুটোর মতো ভেসে যাচ্ছে, তাদের জন্য কিছু করার মতো শক্তি আজ কার আছে? যে বালো বাচ্চাদের কথা বলে গেল, তারাই যে বেঁচে আছে কিংবা থাকবে, তারই বা কি নিশ্চয়তা? এমনই হাজার প্রশ্ন ক্যাপ্টেনের মনে, কোনোটারই কোনো সদুত্তর পায় না। যুদ্ধের শোনিত ছবল যে কজন সঙ্গীকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দিল, সেটাও তার কাছে আজ ভয়ানক বিভীষিকা। এক একটা মানুষ জখম হচ্ছিল, আর এক গল গল করে ফোয়ারার মতো রক্ত বিচ্ছুরিত হচ্ছিল। একটা বুলেট, একটা গ্রেনেড, একটা স্প্লিন্টারের আঘাতে জলজ্যান্ত মানুষগুলো মুহূর্তের মধ্যে ঢলে পড়ছিল। প্রতিটি অভাবনীয় হৃদয় বিদারক উন্মাদনা। হঠাৎ করে জীবন্ত মানুষের বুক চেরা রক্ত দেখে ভীষণভাবে কার না হৃদয় হকচকিয়ে যায়। রক্ত, রক্ত আর রক্ত, এ যে মহা রক্তস্রোত হৃদয়টাকে দারুণভাবে নাড়া দেয়। সান্ত্বনা এই যে সবাই দেশের জন্য আত্মহতি দিচ্ছে, মাতৃভূমির জন্য লড়তে গিয়ে শহীদ হচ্ছে। এ মরণ অতি মহান, ওরা চিরঞ্জীব। আজ যারা মারা গেল, তারা কি চিরদিন দেশের প্রতিটি মানুষের মনে অমর হয়ে থাকবে না? এই যে সৌভাগ্যের মৃত্যু, এর জন্য দুঃখ করা যায়, গৌরবও করা যায়। পথে যেতে যেতে হাজারো মানুষের ভিড়, লাখো মানুষের কাফেলা। ছিন্নমূল অসহায় মানুষগুলো পথের পাশেই ক্লান্তিতে হেলে পড়েছে। ভারতীয় জনগণ বাংলাদেশকে সাহায্য করার জন্য বাংলাদেশ সহায়ক সমিতি করেছে। সেই সমিতির ভলেন্টিয়াররা লাশগুলো সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমনই দৃশ্য দেখে দেখে ক্যাপ্টেনের প্রাণ মন হাঁপিয়ে ওঠে। চিন্তার স্রোতধারায় ব্যতয় সৃষ্টি হয়। পূর্বপুরুষদের বীরত্বগাথা মনে পড়ে, প্রাণের সাহসের উদ্রেক হয়। ভাবে আমরাই তো ইতিহাস গড়েছি। এই বাংলার মুক্তির জন্য কত তিতুমির, সূর্য সেন, ক্ষুদিরাম, কত বরকত, সালাম প্রাণ দিয়েছে। কত আসাদ হাসি মুখে মৃত্যুবরণ করেছে। তারা কি আমাদের মন থেকে হারিয়ে যাবে? এই যে হাসান, জব্বার, মুক্তা, মনির, হাবিলদার রবিউল, নায়েক রহমত, কনস্টেবল আলী আহমদ, সিপাই সালাম, আলিম, তবারক আজ শাহাদাত বরণ করল, তাদের সবাই মনে রাখবে। মনে পড়ে ঘোর লড়াইয়ের সময় পাশের ট্রেঞ্চে এমজি সেকশন কমান্ডার নায়েব সুবেদার জব্বারের কথা।
অত্যন্ত সাহসী মানুষ। শেষ পর্যন্ত তার এমজিটা ঠিকমতো চালু রাখতে পেরেছিলেন, তাই রক্ষা। অন্যথায় বাঁচার কোনো পথই ছিল না। বেশ কয়েকজন শত্রু সেনা মাত্র 15-20 গজের মধ্যে এসে গিয়েছিল। জব্বারের এমজির একটা ব্রাস্টে ব্যাটার সবকটা খতম। গত দিনগুলো বিভিন্ন ঘটনার নিরন্তর মনের মধ্যে আন্দোলিত হচ্ছিল। পারিপার্শ্বিক অবস্থা হৃদয় বিদারক। এমনই টানাপোড়েনের মধ্যে দিন শেষে কল্যাণী উপস্থিত হলো ক্যাপ্টেন। দেখা হলো সেক্টর কমান্ডার, স্টাফ অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট মুন্সিগঞ্জের সিরাজদি খানের নেতা ফ্লাইট লেফটেন্যান্ট জামাল চৌধুরীর সঙ্গে। সকালবেলা প্রাতরাশের পর ওসমান ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা হলো। নাজনীন ভাবি চুয়াডাঙ্গার মেজর আবু ওসমান চৌধুরীর স্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধে সংগঠনের জন্য এবং মুক্তিযোদ্ধাদের সহায়তায় অবর্ণনীয় পরিশ্রম করতেন। কল্যাণীতে একটা বাসায় আবু ওসমান চৌধুরী ও তার পরিবারের বসবাসের ব্যবস্থা করেছিল ভারত সরকার। পাশাপাশি আরো দুটি বাড়িতে থাকার বন্দোবস্ত হয়েছিল 7 নম্বর সেক্টর কমান্ডারের মেজর নুরুজ্জামানের, 6 নম্বর সেক্টর প্রধান উইং কমান্ডার বাশারের পরিবার পরিজনদের। তারা সবাই বাংলাদেশ সহায়ক সমিতির সঙ্গে সংযুক্ত হয়ে মুক্তিযুদ্ধের সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আরও দেখা হলো ঢাকায় পাক হানাদার আত্মীয় ভীতির সৃষ্টির অন্যতম নায়ক ঢাকার গেরিলা বাহিনীর ক্র্যাক প্লাটুন বদি ও কামরুলের সঙ্গে। ওদের সঙ্গে ওই অপারেশন ছিল হাবিবুল আলম বীর প্রতীক, আলী আহমদ, জিয়াউদ্দিন বীর প্রতীক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর প্রতীক আর এফডিসির ক্যামেরাম্যান বাদল। আরও ছিল ইন্টারকন্টিনেন্টাল এক শোরুমের মালিক সামাদ। ওরা জুন মাসের 9 তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল বার্মিং অপারেশন করেছিল। ইন্টারকন্টিনেন্টালের বাথরুমের মধ্যে পাক আর্মির নাকের ডগায় যখন প্রিন্স সদরুদ্দিন আগা খান পাকিস্তান সরকারের আমন্ত্রণে পূর্ব পাকিস্তান সফরে এসে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করেছিল। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মুক্তিযোদ্ধাদের ওই আক্রমণের খবর বিবিসির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর খান সেনাদের অবস্থান খোদ রাজধানীতেই মুক্তিযোদ্ধারা আক্রমণের ক্ষমতা রাখে, এই সত্য সারা পৃথিবীব্যাপী পরিষ্কার হয়ে গিয়েছিল। ইন্টারকন্টিনেন্টাল অপারেশনের পরে ওরা ঢাকা থেকে পালিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে সেদিনই কল্যাণীতে পৌঁছেছে। পরদিন সকালবেলা সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহবুবকে তার দপ্তরে ডেকে গেরিলা কায়দায় লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশনা দিলেন। মাও সেতুং এর কায়দায় গেরিলা যুদ্ধের হ্যান্ডবুক তৈরি করা হয়েছে, কয়েকটা হাতে তুলে দিলেন। সেগুলো নিয়ে ক্যাপ্টেন ফিরে চললেন ইট ইন্ডিয়ায়। সেই মধ্যরাতে পিলখানার ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলে পাকিস্তানি অফিসাররা। ফলে পিলখানার ইপিআর হেডকোয়ার্টার আক্রান্ত হলে তাদের ওয়্যারলেস সারা দেশে সীমান্ত চৌকি ও ইপিআর এর অবস্থানসমূহে পাকিস্তানি আক্রমণের খবর ছড়িয়ে দিতে ব্যস্ত হয়। পুলিশের ওয়্যারলেস বার্তার মাধ্যমে পূর্ব বাংলার প্রায় সকল জেলায় মহকুমার অবস্থানরত বাঙালি পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আনসার সেনা ও সীমান্ত চৌকিতে অবস্থানরত ইপিআর সদস্যগণ এবং কর্মকর্তা পাকিস্তানিদের বিরুদ্ধে সাথে সাথে রুখে দাঁড়ায়। সঙ্গে বিভিন্ন জেলার ও মহকুমার নিয়োজিত প্রায় সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জনগণকে সম্পৃক্ত করে মুক্তিযুদ্ধে সামিল হয়। সাথে অবশ্যই স্থানীয় জনগণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্ব দেয়। স্থানীয় এমএনএ ও এমপিগণ সর্বত্রই এই জনযুদ্ধে সামিল হন। যশোর কুষ্টিয়া সীমান্ত চৌকিগুলোতে অবস্থানরত পাকিস্তানি সেনা ও অফিসারদের প্রায় সবাই মুক্তিগামী বাঙালি সৈনিকদের হাতে নিহত হয়। জনা কয়েক অবশ্য অবস্থা বেগতিক দেখে বিদ্রোহ শুরু হওয়ার আগেভাগে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। 25 মার্চ রাতে 11:30 সারা দেশের মতোই ঝিনাইদহে রণদামামা বেজে ওঠে। ওই রাতেই পাক বাহিনীর সুসজ্জিত 27 নং এস&টি ব্যাটালিয়ন যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে কুষ্টিয়া দখল করে। পাক বাহিনী ঝিনাইদহ পার হওয়ার পূর্বেই আমরা আমাদের জনগণের মধ্যে ঝিনাইদহ কোর্টে রক্ষিত 400-303 রাইফেল বন্টন করি। সাধারণ মানুষ, পুলিশ, আনসার, মুজাহিদ, ছাত্র জনতা ও যুব নেতাদের নিয়ে ঝিনাইদহ রক্ষার জন্য বাহিনী গড়ে তুলি।
শহর সুরক্ষার জন্য এবং কুষ্টিয়া অথবা যশোর থেকে অতর্কিত পাকিস্তানি আক্রমণ ঠেকাতে শহরের চারিদিকে ঝিনাইদহ যশোর, ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর, ঝিনাইদহ কুষ্টিয়া এবং ঝিনাইদহ মাগুরা সড়কসমূহে ব্যারিকেড সৃষ্টি করা হয়। শত শত বিশাল বিশাল মেহগনি গাছ কর্তন করে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ঝিনাইদহের উত্তরে গেরাগঞ্জ সেতুতে এবং দক্ষিণে বিষয়খালী কালভার্টে বুবি ট্র্যাপ তৈরি করা হয়। রাস্তা কেটে নদীর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং দূর থেকে আগত শত্রু সেনারা যাতে খাদে পড়ে বিধ্বস্ত হয় সেজন্য রাস্তায় কাটার অংশে ছাঁটাই বিছিয়ে আলকাতরা মেরে দেওয়া হয়। এই সমস্ত কাজ করতে করতে ৩-৪ দিন লেগে যায়। সারা শহরের এবং আশেপাশের গ্রামের আবালক বনিত বৃদ্ধ এ কাজে অংশগ্রহণ করে। সুবিধা মতো বিভিন্ন জায়গায় পরিখা খনন করে অস্ত্রধারী মুক্তিবাহিনী অবস্থান গ্রহণ করে পাকিস্তানিদের আক্রমণ ঠেকানোর জন্য। তাছাড়া ঝিনাইদহের আশেপাশে মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর এবং রাজবাড়ির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। গোয়ালন্দ পর্যন্ত এ সংযোগ বৃদ্ধি করা হয়। সর্বত্রই বাঙালি জনগণের মাঝে সাজসজ্জাও। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, বাহিনী এবং পুলিশ আনসার সমন্বয়ে সর্বত্রই যুদ্ধবাজ বাঙালি মুক্তিবাহিনী তৈরি হয়। চুয়াডাঙ্গার মেজর ওসমান সীমান্তবর্তী চতুর্থ ইপিআর উইং এর সকল বাঙালি সৈনিক ও অফিসারদের একত্র করে একটা সুসজ্জিত মুক্তিবাহিনী গড়ে তোলেন। তার বাহিনীর নাম হয় বাংলাদেশ মুক্তিবাহিনী দক্ষিণ পশ্চিম রণাঙ্গন। এ বাহিনীর অসামরিক প্রধান চুয়াডাঙ্গার MNA ডক্টর আসহাবুল হক, মেহেরপুরে SDO তৌফিকের তত্ত্বাবধানে স্থানীয় MP AMNA সহিউদ্দিন, রাজা মিয়া, মোহাম্মদ ইউনুসদের সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ আনসার ও জনগণের সমন্বয়ে একইভাবে এক ঝাঁক মুক্তিবাহিনী তৈরি হয়। মাগুরাতেও SDO ওয়ালি এবং MNA সোহরাব হোসেনের নেতৃত্বে স্থানীয় মুক্তিবাহিনীর গোড়াপত্তন হয়। নড়াইলেও SDO কামাল উদ্দিন স্থানীয় MP MNAদের সমন্বয়ে জনগণকে সাথে নিয়ে মুক্তিফৌজ গঠন করে। রাজবাড়ী, ফরিদপুর, গোয়ালন্দ সর্বত্রই হাজার হাজার মুক্তিকামী মানুষ স্থানীয় নেতৃত্বের সহায়তায় এবং পুলিশি সহায়তায় অস্ত্রবাহিনী গড়ে তোলে। আঞ্চলিক টি অফিসগুলো সার্বক্ষণিকভাবে বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে সক্রিয় থাকে। টেলিফোন অপারেটররা নির্ভুল এবং সাহসিকতার সঙ্গে পাক আর্মির সকল মুভমেন্টের খবর এ সকল স্থানীয় মুক্তিবাহিনীকে যথাসময়ে জানিয়ে দিত। ফলে পাক আর্মির পক্ষে অতর্কিতে মুক্তিবাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। ঝিনাইদহ থেকে আমরা জানতে পারি প্রথম বেঙ্গল চৌগাছার প্রশিক্ষণরত অবস্থায় অবস্থান করছে। তারা দলে টানার জন্য ঝিনাইদহ থেকে দানেশ নামে একটা মোটর মেকানিককে পাঠানো হয় চিরকুট দিয়ে। দানেশ যথাসময়ে এই চিরকুট কর্নেল জলিলের নিকট হস্তান্তর করে। এই চিরকুটের মাধ্যমে আমি প্রথম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কর্নেল জলিলকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাই। কিন্তু তিনি আমাদের আহ্বান উপেক্ষা করে 29 তারিখ চৌগাছা থেকে সদল বলে যশোর ক্যান্টনমেন্টে ফিরে যান। এই সুযোগে পাক আর্মি প্রথম বেঙ্গল রেজিমেন্ট নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী তাদের নিজ নিজ হাতিয়ার অস্ত্রাগারে জমা নেয় এবং সকল বাঙালি সৈনিকদের হত্যার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় বাঙালি সেনারা ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে কমান্ডারের হুকুম অমান্য করে কোদ ভেঙে পুনরায় হাতিয়ার সংগ্রহ করে পাকিস্তানি ফায়ারের মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে। বাঙালি 800 সেনার মধ্যে মাত্র 200 কোনো রকমের আত্মরক্ষা করে ক্যান্টনমেন্টের বাইরে চলে যায় এবং পুনরায় চৌগাছায় অবস্থান করে। আমার ধারণা সেদিন কর্নেল জলিল মুক্তিযুদ্ধ আমাদের সাথী হলে আমরা অতি সহজে যশোর ক্যান্টনমেন্ট দখল করতে পারতাম এবং যমুনার পশ্চিমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো। আমাদের প্রবাসী জীবনযাপন করা হয়তো প্রয়োজন হতো না। যাই হোক, 30 মার্চের এই সকল ঘটনা, পরম্পরা এবং কুষ্টিয়ার পাকিস্তানিদের বিশাল পরাজয় এ অঞ্চলে মুক্তিবাহিনীর সাহস এবং শক্তি বৃদ্ধি করে। ইতোমধ্যে এ অঞ্চল দিয়ে জনাব তাজউদ্দিন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম MNA দ্বয় ভারতীয় সীমান্ত চৌকি চ্যাংখালী দিয়ে কলকাতা হয়ে দিল্লি গমন করেন। ওদিকে কুষ্টিয়ার ভেড়ামারায়ও ক্যাপ্টেন হুদা তার অবস্থান গড়ে তোলে। রাজবাড়ী ও গোয়ালন্দে হোমিওপ্যাথিক ডাক্তার ও স্থানীয় রাজনৈতিক নেতা শেখ আব্দুল মালেকের নেতৃত্বে মুক্তিবাহিনীর শক্ত ঘাঁটি গড়ে ওঠে। তার সাথে ছিলেন ফরিদপুর ও এতদঞ্চলের SP মিহির ভাই, রাজনৈতিক নেতা শাহ আব্দুল জাফর ও অন্যান্য। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অবস্থানগুলো মুক্তিবাহিনীর করায়ত্ত থাকার কারণে ঢাকা থেকে স্থলপথে পাক বাহিনীর চলাচল দুর্গম হয়ে পড়ে। এমত অবস্থায় বিভিন্ন ক্যান্টনমেন্টে অবস্থানরত পাক বাহিনীর মানসিক শক্তি চরমভাবে বিপর্যস্ত হয়।
তখন পাক বাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য পাক বিমান বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থানরত সেবার জেট দিয়ে আক্রমণ রচনা করে। এই আক্রমণের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত ছিল না। আমাদের হাতে বিমান বিধ্বংসী কামানও ছিল না। যদিও সীমান্তের 4 উইং ইপিআরের হাতে একটা এন্টি এয়ারক্রাফট গান ছিল, সেটা দিয়ে চুয়াডাঙ্গার বিমান আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছেন মেজর ওসমান। 10 এপ্রিল দুপুরবেলা থেকে ঝিনাইদহে আমাদের অবস্থানে সর্বপ্রথম বিমান আক্রমণ শুরু হয়। আমরা আমাদের অবস্থানকে অতি সহজে গাছগাছালির আড়ালে লুকিয়ে ফেলি, ফলে আমাদের কোনো ক্ষতি হয় না। পরপর দুদিন দুপুরের আগে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গার পাক বিমান আক্রমণ পরিচালিত হয়। এক পর্যায়ে সর্বোচ্চ ক্ষতি সাধনের জন্য চুয়াডাঙ্গার ইপিআর ব্যারাকে নাপাম বোমা ফেলা হয়। স্থানীয় ইপিআর ব্যারাকে আগুন ধরে যায়। ইপিআর হাসপাতালও এই আক্রমণ থেকে রেহাই পায়নি। হাসপাতালে চিকিৎসারত কয়েকজন সিপাহী মৃত্যুবরণ করে। একদিকে বিমান আক্রমণের মাধ্যমে আমাদের অবস্থান নড়বড়ে করে দেওয়ার চেষ্টা হয়, গোয়ালন্দ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং ভেড়ামারার বিমান আক্রমণ চালানো হয়। অন্যদিকে ট্রান্সপোর্ট প্লেনে বহন করে পশ্চিম পাকিস্তান ও ঢাকা থেকে সৈন্য এনে যশোর ক্যান্টনমেন্টকে শক্তিশালী করা হয়। প্রতিদিন এই ট্রান্সপোর্ট জাহাজগুলো আমাদের দৃষ্টিগোচরের মধ্যেই ঢাকা থেকে উড়ে এসে যশোর এয়ারপোর্টে ল্যান্ডিং করত। যশোর এয়ারপোর্ট যশোর ক্যান্টনমেন্টের লাগোয়া, ফলে পাক বাহিনী বিনা বাধায় বিমান ঘাঁটিতে ওঠানামা করত। আমরা আমাদের 12 বাজার অবস্থান থেকে ওই জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়তাম, কিন্তু দূরত্ব বেশি থাকায় ওগুলো আমাদের নাগালের বাইরে ছিল। 10 তারিখে বিকেলবেলা যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনী আমাদের অবস্থান যাচাই করার জন্য জিটার পার্টি প্রেরণ করে। মান্দরতলায় ক্যাপ্টেন শফিকুল্লাহ তার বাহিনী নিয়ে ওদের পাল্টা আক্রমণ করে। ওরা ফিরে যায়। পরদিন সকালবেলা মেজর আবু ওসমান চৌধুরী যথারীতি বিএসএফ এর কর্নেল কমান্ডের সঙ্গে যোগাযোগ করে 12 বাজারে এবং ক্যান্টনমেন্টের চারিদিকে মুক্তিবাহিনীর অবস্থানের কথা জানিয়ে ভারত ও সাঁজোয়া বাহিনীর আসবে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। কিন্তু ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয়। আসলে তখন পর্যন্ত বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে ভারতের সরকারের এদেশের যুদ্ধ পরিচালনা ও সহযোগিতার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। ফলে ভারতীয় সীমান্ত বাহিনীর অনেকেরই আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া সম্ভব ছিল না। 11 তারিখ সকালবেলা পাক আর্মির একটি শক্তিশালী কলাম 12 বাজারে আমাদের অবস্থান আক্রমণ করে। তারা প্রথমে সারি সারি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত গাড়ি নিয়ে আমাদের অবস্থানের সামনে মুখোমুখি এগুতে থাকে। ওদের সম্ভবত জানা ছিল না যে মুক্তিবাহিনীর হাতেও 106 রিয়েকলেস রাইফেলের পরিচালনার মতো সৈনিক আছে। ফলে তারা অকুতভয়ে সম্মুখে অগ্রসর হতে থাকে। রাস্তার দুপাশে ট্রেঞ্চে রক্ষিত আমাদের রিয়েকলেস রাইফেল এর 18 পাউন্ডের গোলা ওই গাড়ির বহরের উপর নিক্ষেপ করা হয়। সামনের দিকে অবস্থানরত গাড়িগুলো আমাদের আক্রমণে বিধ্বস্ত হয়। পাক সেনাবাহিনী রাস্তার উপরে অবস্থান নিয়ে গুলি ছোড়া শুরু করে। আমাদের সৈনিকেরাও গুলি ও কামান দাগতে থাকে। এরই ফাঁকে যশোর ক্যান্টনমেন্ট এলাকা থেকে দূরপাল্লার মর্টার ছোড়া শুরু হয়। আমাদের ট্রেঞ্চের উপরে এবং আমার গাড়ির পাশে কয়েকটা গোলা পড়ে। আমি রাস্তা থেকে একটু পিছু হটে গাছের আড়ালে অবস্থান নেই। আমাদের ছেলেরা পাল্টা গুলি চালিয়ে দেয়। ওদিকে বাদিকে মন্দরতলায় শফিকুল্লাহর বাহিনীও তার অবস্থানের সামনে পাকিস্তানিদের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি শুরু করেন। এই অবস্থায় সকাল 10টা থেকে প্রায় দুপুর 2টো পর্যন্ত চলতে থাকে। পাকিস্তানিরা সামনাসামনি লড়াইয়ে আমাদের হটাতে ব্যর্থ হয়, কিন্তু ওরা বাদিক থেকে আমাদের অবস্থান বাইপাস করে আমাদের পেছনে কালীগঞ্জ থানার কাছে অবস্থান নিয়ে আমাদের অবস্থানের ওপর পেছন থেকে গুলি ছোড়া শুরু করে। ফলে সামনে এবং পেছনের শত্রু গোলাগুলি উপচে যখন দূরপাল্লার কামান মাথার উপরে আক্রমণ শুরু করে, আমাদের অবস্থা নড়বড়ে হয়ে যায়। আমিও আমার সৈনিকেরা বিপদাপন্ন হয়ে পড়ি। আমি তখন নিরুপায় হয়ে আমার বাহিনীকে সুবিধামতো পশ্চাদপসরণের জন্য হুকুম দেই। যদিও কালীগঞ্জের আশেপাশে পাক বাহিনী তাদের অবস্থান গ্রহণ করেছিল, তাদের সংখ্যা খুব বেশি ছিল না। ফলে আমি এবং আমার বাহিনী কালীগঞ্জ সড়ক ধরে ঝিনাইদহের দিকে প্রস্থান করতে থাকি। পাক বাহিনী আমাদের অনুসরণ করে অতি ধীরগতিতে স্ক্রল করে আমাদের পিছে পিছে আসতে থাকে। আমরা সেদিন সন্ধ্যায় ঝিনাইদহে পৌঁছে যাই, কিন্তু একই পথে অতিক্রম করে পাক বাহিনী 14 তারিখ সন্ধ্যায় ঝিনাইদহে পৌঁছে কালীগঞ্জ এবং ঝিনাইদহ যশোর মহাসড়কের আশেপাশে TNT'র যে সকল এক্সচেঞ্জ পাকিস্তানিরা বেয়নেটের মাধ্যমে মাথায় সজল রেখেছিল, সে সকল এক্সচেঞ্জে বাঙালিরা কর্মচারীদের তাদের জীবন বাজি রেখে প্রতি মুহূর্তে ঝিনাইদহ থানায় পাকিস্তানিদের অবস্থান জানিয়ে দিচ্ছিল। ফলে ঝিনাইদহে আমাদের অবস্থান অসম্ভব হয়ে পড়ে।
আমি 14 তারিখ সকালে তাদের গতিবিধি লক্ষ্য করে ঝিনাইদহের গণমানুষকে তৎকালীন ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিসের সামনে জড়ো হওয়ার জন্য হুকুম দেই। হুকুম মাফিক দুপুরের আগে আমার সশস্ত্র বাহিনী এবং অযত জনগণ সেখানে জড়ো হয়। আমি পোস্ট অফিসের ছাদে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে দেশের এবং ঝিনাইদহের যুদ্ধ অবস্থার কথা বর্ণনা করি। সবাইকে শহর ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। একই সঙ্গে ওই সময় সদল বলে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুরে অবস্থান গ্রহণের জন্য জনতাকে সাক্ষী রেখে সিদ্ধান্ত গ্রহণ করি। মুক্তিযুদ্ধরত সকল জনমানুষ, আমার অধীনস্থ সশস্ত্র বাহিনী সহ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আমার সঙ্গে কাফেলা যুক্ত হয়। কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে আমার সঙ্গে পাড়ি জমায়। আমরা 15 তারিখ চুয়াডাঙ্গায় পৌঁছি। সেখানে পৌঁছার পর চুয়াডাঙ্গায় অবস্থানরত ইপিআর ও জনতা সম্মিলিত মুক্তিবাহিনীর সঙ্গে একত্রিত হই। সেদিনই পাক বাহিনী আবার চুয়াডাঙ্গায় আক্রমণ করে। মেজর ওসমান ও তার দলবল সহ আমরা সবাই 16 তারিখ মেহেরপুরে উপস্থিত হই। সেদিন রাতেই ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে ভারতীয় সীমান্তবর্তী বেতাই বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেই মেহেরপুর শহরের পশ্চিমে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর আব্দুল হালিম এবং প্রিন্সিপাল এম রহমান আমার অনুরোধ উপেক্ষা করে ঝিনাইদহ ক্যাডেট কলেজে থেকে যান। পাক বাহিনী ঝিনাইদহ দখলের পরপরই ক্যাডেট কলেজের বহু কর্মচারীর সাথে তাদেরও নির্মমভাবে হত্যা করে। এবার শুরু হলো প্রাত্যহিক অপারেশন প্ল্যানিং আর এক্সিকিউশন। চলতে থাকবে ততদিন না দেশ স্বাধীন হবে। মনে পড়ল 17 এপ্রিল বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আমবাগান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহসী অমোঘ উক্তি, In this war, our victory is certain. We shall drive out the Pakistan invading army. If we do not win today, we shall win tomorrow. If not tomorrow, we shall win day after tomorrow. এই যুদ্ধের জয় আমাদের অনিবার্য। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করবই। আজ না জিতি কাল জিতব, কাল না জিতি পরশু জিতবই। গেরিলা যুদ্ধের মূল কথা, পৃথিবীর মানচিত্রে আজ যে নতুন রাষ্ট্রের সংযোজন তা নিরাপদ থাকবে। এমন কোনো শক্তি নেই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। শুরু হলো মুক্তিযুদ্ধের দ্বিতীয় অধ্যায়। রণাঙ্গনের প্রারম্ভিক মুখোমুখি লড়াই পর্যবসিত হলো প্রাত্যহিক চোরাগোপ্তা আক্রমণে। শত্রুপক্ষে দৈনন্দিন গমনাগমনের পথ দুর্গম করে তুলতে হবে। ওদের রাতের ঘুম হারাম করতে হবে। ওদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আঘাতে আঘাতে ওদের মনোবল ভেঙে দিতে হবে। বাংলার কাদামাটিতে সুপ্ত লাখো রক্তবীজ। তাদের নিরন্তর আঘাতে পাকবাহিনী পর্যদস্ত হতে লাগলো প্রতিদিন। 30-31 মার্চের ভয়াবহ কুষ্টিয়া ও ঝিনাইদহের যুদ্ধের জনগণের হাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক অস্ত্র সজ্জিত 27 S&T ব্যাটালিয়ন সম্পূর্ণরূপে ধ্বংস হয়। ফলশ্রুতিতে 6টি জিপ মাউন্টেড 106 RCL গান প্রায় 18 পাউন্ড গোলাসহ ঝিনাইদহ মুক্তিবাহিনী হস্তগত হয়। সঙ্গে 1.5 শতাধিক 9 মিলিমিটার অটোমেটিক রাইফেল, লক্ষাধিক গুলিও মুক্তিবাহিনী সংগ্রহ করে। এছাড়া বেশ কয়েকটি লাইট মেশিন গান ও হেভি মেশিন গান আমাদের হস্তগত হয়। এ সকল গোলাবারুদ ও হাতিয়ার চালানোর জন্য আমাদের কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল না। পক্ষান্তরে 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থানরত প্রথম বেঙ্গলি রেজিমেন্ট সেখানে অবস্থানরত অন্যান্য পাক রেজিমেন্ট দ্বারা আক্রান্ত হয়। যশোর ক্যান্টনমেন্টের পাক বাহিনী পাঞ্জাবি অফিসারদের হুকুমে প্রথম বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করতে উদ্যত হয়। প্রথম বেঙ্গল রেজিমেন্টের সিও কর্নেল রেজাউল জলিল 25 মার্চ রাতে চৌগাছায় তার বাহিনী নিয়ে প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। 25 মার্চ রাতে ঢাকার পুলিশ ও ইপিআর হেডকোয়ার্টারে অবস্থানরত সকল বাঙালি সৈনিক, অফিসার ও পুলিশ বাহিনীর উপর পাক বাহিনীর অতর্কিত আক্রমণের ফলে রাজারবাগে পুলিশ এবং পিলখানার ইপিআর এর সকল সৈনিক পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং লড়াইয়ে লিপ্ত হয়। অসম এই যুদ্ধে রাজারবাগে অবস্থানরত বাঙালি সদস্যরা অসম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি কামান ও ট্যাঙ্ককে রুখে দেয়। বহু পুলিশ সদস্য হতাহত হয়। আক্রমণ শুরুর প্রথম প্রহরেই রাত 11:30টার দিকে পুলিশের ওয়্যারলেস পাকিস্তানি হায়নাদের অতর্কিত আক্রমণের কথা দেশের সকল পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ও ট্রেনিং সেন্টারে জানিয়ে দেয়। সেই মধ্যরাতে পিলখানার ওয়্যারলেস সংযোগ ভারতীয় বিএসএফ এর আইজি গোলক মজুমদার তাদের অভ্যর্থনা করে সসম্মানে শ্রীমতী গান্ধীর নিকট পৌঁছে দেন।
এ কাজে বিএসএফ এর এই অঞ্চলে আঞ্চলিক কমান্ডার কর্নেল চক্রবর্তী এবং তার অধীনস্থ ক্যাপ্টেন মহাপাত্র আমাদের সাহায্য করেন। এমনকি তাজউদ্দিন সাহেবের অনুরোধে এবং আমাদের প্রয়োজনে আমাদের কথা বিএসএফ এর কর্নেল দুটো চেকোস্লোভাকিয়ান এলএমজি এবং 2 বাক্স HE গ্রেনেড আমাদের হস্তান্তর করেন। এর মাধ্যমে স্থানীয় বিএসএফ এর সঙ্গে আমাদের দৃঢ় যোগাযোগ স্থাপিত হয়। একসময় ওপার বাংলার বিএসএফ বাহিনী আমাদের যশোর ক্যান্টনমেন্ট দখল করার জন্য উৎসাহিত করে এবং বলে, প্রয়োজনে আমরা ট্যাঙ্ক ও কামান দিয়ে আপনাদের সাহায্য করব। এমনকি এই সব হাতিয়ারের নাম কোডের মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হয়। এই যোগাযোগের প্রধান মাধ্যম ছিল কর্নেল আবু ওসমান চৌধুরী। তাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে আমি ঝিনাইদহের সশস্ত্র মুক্তিযোদ্ধাদের নিয়ে 12 বাজারে ট্রেঞ্চ ও বাংকার তৈরি করে আমার বাহিনী সন্নিবেশিত করি। আমাদের হাতে তখন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত 27 SNT ব্যাটালিয়নের শতাধিক চাইনিজ অটোমেটিক রাইফেল, LMG, HMG মর্টার এবং কয়েক ডজন 18 পাউন্ড গোলাসহ 6টা 106 RR গান। যশোর ক্যান্টনমেন্টের উত্তরে অবস্থিত 12 বাজারের ট্রেঞ্চ ও বাংকার তৈরি করে আর এগুলো চালানোর জন্য ততদিনে আমাদের সঙ্গে ইপিআর থেকে আগত 1 প্লাটুন সৈনিক এবং যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা জনা 30 প্রথম বেঙ্গল রেজিমেন্টের সৈনিক যুক্ত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন RR পরিচালনায় পারদর্শী ছিল। যশোর ঝিনাইদহ সড়ককে মধ্যে রেখে সড়কের দুপাশের ট্রেঞ্চে অবস্থান গ্রহণ করার জন্য সৈনিকদের সন্নিবেশিত করা হয়। তাদের সুরক্ষার জন্য রাস্তার 2 পাশে RR-গুলো স্থাপন করা হয়। আমার বাঁদিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর। পরবর্তীকালে ঝিনাইদহ শত্রুমুক্ত হওয়ার পরে কর্নেল শফিকুল্লাহ তার একটা প্লাটুন দিয়ে মন্দারতলায় অবস্থান করে। ওদিকে নড়াইল ক্যান্টনমেন্টের আশেপাশে মুক্তিবাহিনীর অবস্থান গ্রহণ করে। যশোর শহরের মধ্যেও ছাত্রনেতা টিপু এবং MNA রওশন আলী সাহেবের সঙ্গে যোগাযোগ করে ক্যান্টনমেন্টের আশেপাশে মুক্তিবাহিনীর অবস্থান গড়ে তোলা হয়। অবস্থান তৈরি করতে করতে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত গড়িয়ে যায়। মুক্তিবাহিনীর এই অবস্থানের যশোর ক্যান্টনমেন্টের পাকবাহিনী ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিছু কিছু সৈনিক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাবে কোথায়? বাইরে মুক্তিবাহিনী যমদূতের মতো অপেক্ষমান। ওদিকে কুষ্টিয়ার ভেড়ামারাও ক্যাপ্টেন হুদা তার অবস্থান করে তোলে। দিনটা ছিল সোনালি, হেমন্তের শুরু। শরতের ভেজা বৃষ্টি, রৌদ্রঝড়ের পরে বাংলার মাঠঘাট কাদা ভরা। পানি নাম্বো নাম্বো করছে। খাল, বিল, নদী, নালায় পানি শুকাই শুকাই করে শুকোচ্ছে না, না বাদলা না খরা। গ্রাম বাংলার অপেক্ষাকৃত নিচু জমি, খাল, বিল, নদী, নালায় অথই পানি। আবার অপেক্ষাকৃত উঁচু জমি, হাঁটু জল, কাদামাটির ছড়াছড়ি। মাঠে ঘাটে ধান কাটার উৎসব, পাট শুকানোর মৌসুম। ভোমরা থেকে সাতক্ষীরা তালা হয়ে মনিরামপুরের মধ্য দিয়ে যে সড়কটি কালো সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে যশোর পৌঁছে গেছে, তার বুকে চাষিরা ধান শুকোচ্ছে। রাস্তার দুধারে পাটকাঠিগুলো সাজিয়ে রেখেছে স্তূপের পর স্তূপ। তাদের সে বিছানা ধানের বুক মারিয়ে মাঝে মাঝে গরুর গাড়িগুলো ক্যাচর ক্যাচর করে সশব্দে গম্ভীরে পাড়ি জমাচ্ছে শহর থেকে শহরে। আরও আছে রিক্সা, বেবি ট্যাক্সির উৎপাত। সবচাইতে বড় উৎপাত ওই খোট্টা পাঞ্জাবি কুত্তাদের জিপ, লরি আর মোটর গাড়ির শব্দ। সময় অসময় নেই, দিনরাত 24 ঘন্টা এক ক্যাম্প থেকে আর এক ক্যাম্পে সশব্দে কেবল ছুট আর ছুট। ভাবটা এমন, পথে থামলে কেউ খেয়ে ফেলবে। ওদের গাড়ির শব্দে গ্রামের কুলবধূরা ঘর ছেড়ে পালায়, যুবকরা আত্মগোপন করে, বৃদ্ধরা হাহুতাশ করে। মুহূর্তে এলাকা খালি হয়ে গেল, জনমানুষের চিহ্নও থাকে না। পাটের সোনালি আঁশগুলো ভেবাচাকা খেয়ে পথের দুধারে রেলিংয়ে দুলতে থাকে। ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, পাটখড়িগুলো জড়তা কাটিয়ে উঠে পালিয়ে যেতে চায়। সাতক্ষীরা টাউন হলে পাকবাহিনী ছাউনি ফেলেছে, আরো ছাউনি ফেলেছে শহরের মধ্যে ওয়াবদায়। উপকণ্ঠে খরস্রোতা বেতুনা নদীর উপরে বিনের পোতার পুলের কাছে। কংক্রিটের প্রশস্ত বিরাট পুল, প্রায় 200 ফুট লম্বা, প্রশস্ত অনেক। প্রয়োজনে ট্যাঙ্কও পার হতে পারে ব্রিজের উপর দিয়ে। পুলের পূর্ব পাশে একদম পুল ঘেঁষে একটা বড় গুদাম আর বেশ কতগুলো পাকা বাড়ি।
বাড়িগুলো মহকুমা কৃষি অফিসারের সম্পত্তি। মিলিটারিরা ওনাকে ডিপো বানিয়েছে। যুদ্ধে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম, গোলা বারুদ আর তেলের ডিপো। পুলের দুধারে নদীর পার ঘেঁষে বিরাট বিরাট কংক্রিটের বাংকার। এমন শক্ত বাংকার যে 1000 পাউন্ডের গোলাও যেন ভেদ করতে না পারে। গোলা বারুদের ডিপোকে হাওয়াই আক্রমণ থেকে রক্ষার জন্য পুলের উপরে দুটো বিমান বিধ্বংসী কামান দিন-রাত 24 ঘন্টা শকুনির মতো তীক্ষ্ণ দৃষ্টে মেলে আকাশ পানে চেয়ে আছে। পুলের দুই ধারে অতন্দ্র প্রহরীর করা পাহারা। সারাক্ষণ পাঞ্জাবি হাইনাদের ভারী বুটের শব্দে জীবন্ত। একই ব্যবস্থা কপোতাক্ষ নদীর উপরে পাটকেলঘাটা ব্রিজের মুখে। সেই যে রাত 7 মাস আগে পাক বাহিনী ছাউনি ফেলেছে, আজ অবধি তাদের উঠে যাওয়ার নাম নেই। দিনে দিনে বেটাদের সংখ্যা বেড়েছে, শক্তি বেড়েছে। প্রথম দিনে এসে শহরের কেন্দ্রস্থলে ওয়াবদা প্রাঙ্গণের খুঁটি গেড়েছিল। তারপর আস্তে আস্তে টাউন হল, হাই স্কুল, মাদ্রাসা, C&B বাংলো, ডিস্ট্রিক্ট কোর্ট, ডাক বাংলো অফিসারদের বাড়িগুলো পর্যন্ত দখল করেছে। একের পর এক ট্রেন্স আর বাংকার বানিয়েছে। খুঁড়ে খুঁড়ে পুরো শহরটাকে একটা মস্ত ট্রেন্সে পরিণত করেছে। গ্রামের দিনমজুরদের জোর করে ধরে এনে খাটিয়েছে। কন্ট্রাক্টরদের ধরে এনে হুকুম করেছে কনক্রিটের ট্রেন্স আর বাংকার তৈরি করতে। যারা করতে অস্বীকার করেছে কিংবা অনীহা প্রকাশ করেছে তাদের গুলি করে মেরেছে। রাতের অন্ধকারে বাড়ি ঘেরাও করে অবলা মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। বাড়ির নতুন বউকে স্বামীর চোখের সামনে অত্যাচারে জর্জরিত করেছে। সে দৃশ্য সইতে না পেরে যুবকেরা দেশ ছেড়ে আর তন্নি কুলবধূ গলায় দড়ি দিয়েছে। সাতক্ষীরা শহরের কয়েক মাইল দূরে ভারত সীমানা। ইছামতির উপরে বাকাল ব্রিজ পেরিয়ে রাস্তাটা আলিপুর বাজার হয়ে গাঙ্গনি ব্রিজের উপর দিয়ে সোজা চলে গেছে ভোমরা বিওপি, ভোমরা বাঁধ। এই বাঁধ পেরিয়ে ভারতীয় সীমাঘাটির সামনে দিয়ে যে কাঁচা রাস্তাটা পশ্চিমে রমেশবাবুর আমবাগানে পড়েছে, প্রায় মাইলখানেক পথ পেরিয়ে সেখানে বেনাপোল থেকে স্থানান্তরিত হয়ে একদল মুক্তিফৌজ ঘাঁটি গড়েছে। ভোমরা বাড়ির সাথেই সে সীমান্ত উত্তর দক্ষিণে এঁকে বেঁকে চলে গেছে। সুন্দরবনের মাঝখানটা চিরে বঙ্গোপসাগরে মিলেছে। বেরি সংলগ্ন বিওপিতে পাক বাহিনীর অ্যাডভান্স পোস্ট। উত্তর দক্ষিণে লম্বালম্বি প্রায় 1 মাইল বিস্তৃত অসংখ্য বাংকারের মধ্য দিয়ে গাট্টা গোটা পাঠানগুলো দিনরাত বসে থাকে LMG, SMG আর কত রকম হাতিয়ার বাগিয়ে। ওদের চোখে নিদ নেই, মুখে হাসি নেই, বুকের বল সে তো সেই মার্চের মাসে করাচি বিমানবন্দরের বান্ধবীরা চলে বেঁধে রেখেই না বাংলাদেশে মরতে এসেছে। সাতক্ষীরা শহরে একদম উপকণ্ঠে উপ্পাসটা ঘেঁষে পলাশপুর গ্রাম, পাশাপাশি রসুলপুর, ছয়ঘরিয়া, ঝাউডাঙ্গা, মাধবকাটি। রাস্তাটা একটু বেঁকেই ঝাউডাঙ্গা বাজারের উপর দিয়ে চলে গেছে কলারোয়া অবধি। গ্রামের দূরত্ব ভোমরা বাড়ি থেকে মাইল আস্তে পূর্বে। গ্রামের মাতব্বর হাফিজ খা মে মাসের শুরুতেই শহরে গিয়ে পাকিস্তানিদের ডেকে এনেছিল। তার সাথে ছিল এক গাড়ি বোঝাই সঙ্গীনধারী শান্ত্রী, কয়েকজন কর্নেল, একজন মেজর এবং আরো 2 জন অবাঙালি অফিসার, অল্প বয়স্ক, লেফটেন্যান্ট বলে ডাকত ওরা। হাফিজ খা কর্নেল লেহরিকে ডেকে এনেছিল। মঞ্জু মাতব্বর 70-এর ইলেকশনে তাকে হারিয়ে সাতক্ষীরা MP হয়েছিল। হাফিজ খার প্রতিদ্বন্দ্বী মঞ্জু মাতব্বর আওয়ামী লীগের নেতা, আমলীগের লোক। মঞ্জু মাতব্বর নাকি গ্রামের সব যুবক নওজওয়ানদের নিয়ে ভোমরা ও বিওপির BDR এর সুবেদার ও তার সঙ্গীদের সাথে মিলে কি এক বাহিনী বানিয়েছে, বলে কি মুক্তি বাহিনী। হাফিজ খায়ের মনে ঝাল মেটাতে গিয়ে একটা বড় রকমের গালি মঞ্জু মাতব্বরের 14 গোষ্ঠীর নামে উচ্চারণ করে। সেই হারামজাদা শুয়োরের বাচ্চা মঞ্জু হাফিজ খারই আপন চাচাতো ভাইয়ের জ্যাঠাতো শালার ছোট ছেলে। তারই বাড়ির দরজায় স্কুলে পড়ে মানুষ। তার বাপ হলো গিয়ে সে সাতক্ষীরার স্কুল মাস্টার। বেটা কিনা ফরিদপুরের নৌম সুদ্দুরের সাওয়াল শেখ মুজিবের পার্টি করে জয় বাংলা ধুয়া তুলে কিনা হাফিজ খার মতো অসংবাদিত মুসলিগারকে হারিয়ে দিল ভোটে। তাও কি 2-1 ভোটে, হাজার হাজার ভোটে। সেই যে 7 ডিসেম্বর ভোটে হারা অবধি হাফিজ খার একটি রাতও যদি ঘুম হয়ে থাকে, সে শয়নে স্বপনে কেবল মঞ্জু সর্বনাশ চেয়েছে। মানি লোকের এত বড় অপমান, টাকা সাধলাম, পয়সা সাধলাম, কিছুতেই শুনলে না।
আর মানুষগুলোই কি এমন নেমক হারামের দল? পাকিস্তান হবার পর থেকে হাফিজের নেমক খায়নি এমন বেটা সাতক্ষীরা চতুর্সীমায় নাই। ঈদ, চাঁদ, উৎসব, পরব তো লেগেই আছে। গ্রামের স্কুল কলেজ থেকে শুরু করে এতিমখানার কমিটি চেয়ারম্যানও হাফিজ খা। আর খা না থাকলে সাতক্ষীরার সভা সমিতি, স্কুল কলেজ সব বন্ধ হয়ে যেত না? এত বড় প্রবীণ দেশপ্রেমিক দেশবাসীকে ছেড়ে কিনা গ্রামের সব লোকই শেষ পর্যন্ত মঞ্জুর মতো একটি অর্বাচীন যুবকের ভোটে পাশ করিয়ে হাফিজ খাকে পথের কাঙাল বানালো। দেশের মানুষগুলোই যেন কি! স্কুল কলেজের প্রতিটি ছাত্রছাত্রী সেই 70-এর সাইক্লোন থেকে শুরু করে অবধি মঞ্জুর পেছন ছাড়ল না। ছোড়া জাদু জানে, তা না হলে সমস্ত সাতক্ষীরার আবালো বৃদ্ধ বনিতা এমনই খ্যাপা কুকুরের মতো মঞ্জুর দলে যোগ দিয়ে আজ দেশটার সর্বনাশ ডেকে এনেছে। মাইরি, সে কি কম কথা? সেই কোন 25-এর রাতে ঢাকার বুকে পাক বাহিনী নাকি বাঙালি পুলিশ আর ইপিআর এর উপর গুলি চালিয়েছিল। হাফিজ খা তো তার খবরও রাখে না। গুলি চালিয়েছিল তেজগাঁর অসংখ্য বাস্তুহারা বস্তুর উপর। কেরোসিন আর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছিল তেজগাঁ, মোহাম্মদপুর, মিরপুর বাঙালি বস্তিগুলোতে। পাকিস্তানি পশুদের সাথে সেদিন হাত মিলিয়েছিল মিরপুর, মোহাম্মদপুরের অসংখ্য বিহারি। পাকিস্তানিদের জাতক্রোধ এসব অসহায় অভুক্ত, অর্ধভুক্ত নরনারীগুলোর উপর। ওরাই নাকি শেখ মুজিবকে বিজয় সিংহদ্বারে পৌঁছে দিয়েছে 70-এর ভোটে। বস্তির স্তূপ মানুষগুলো সেদিন আগুন, গুলি আর বেয়নেটের আঘাতে কোকিয়ে উঠেছিল। যারা একটু শক্তিমান তারা লাঠি উঁচিয়ে দাঁড়ানোর আগেই চাইনিজ অটোমেটিক হাতিয়ারের ব্লাস্টের ধারে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। যারা অসুস্থ দুর্বল তারা আগুনে লেলিহান শিখার উত্তাপে দগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর যারা রুখে দাঁড়ায়নি, পালাতেও পারেনি, তারা বুটের লাথি, রাইফেলের বাটের আঘাত আর বেয়নেটের খোঁচায় ক্ষতবিক্ষত হয়েছে। কেউ কেউ সে আঘাত সইতে পেরে বেঁচেছে। বেশিরভাগই মৃত্যুকে আলিঙ্গন করেছে রক্তাক্ত বিস্ময়ে। শিশু সন্তান কোলে অনেক মা গুলিতে প্রাণ হারিয়েছে। রাইফেলের গুলি শিশুকে এফোরফোর করে মায়ের হৃৎপিণ্ডে ঢুকে স্তব্ধ হয়ে গেছে। আর যারা যারা মারা পড়েনি তারা কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে খাল, বিল আর ভাগাড়ে অথবা ঝোপ জঙ্গলে পালিয়ে যান বাঁচিয়েছে। তেজগাঁ, মোহাম্মদপুর, মিরপুর বাস্তুহারা অযত কণ্ঠ যারা হাহাকার করে বাঁচাও বাঁচাও, আগুন আগুন বলে চিৎকার করেছে, তখন পাঞ্জাবিরা অট্টহাসি দিয়ে ওই আর্ত মানুষগুলোকে লক্ষ্য করে বেশি বেশি করে গুলি ছুঁড়ে ওদের হত্যা নিশ্চিত করেছে। অকুস্থলগুলোতে দমকল আসতে দেওয়া হয়নি আগুন নেভাতে। কেউ আসতে পারেনি সেই অসংখ্য অসহায় নরনারীর মৃত্যু যন্ত্রণা থেকে উদ্ধার করতে। সেদিন আরও জ্বলেছিল রায় সাহেবের বাজার, ইংলিশ রোড আর নয়া বাজার। সেখানকার দোকানগুলো দাউ দাউ করে জ্বলেছিল। একদিন নয়, দুদিন নয়, বেশ কয়েকদিন। শত শত দোকানের কোটি কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছিল। সাথে সাথে ভস্মীভূত হয়েছিল অসংখ্য পরিবারে বেঁচে থাকা শেষ সম্বল। সে আগুন বহুদূর থেকে বহু মানুষ হতচকিত চোখ দেখেছিল অসংখ্য অসহায় মানুষের বেদনার্ত হৃদয় মুখ বিস্ময়ে। আর তাদের চোখের, প্রাণের, মনের পুঞ্জীভূত বেদনা জিঘাংসা হয়ে অত্যাচারী সামরিক জান্তার ধ্বংসের বীজ বপন করেছিল লাখো কোটি মানুষের হৃদয়ে। লক্ষ লক্ষ পরিবারের আর্তনাদ সেদিন বাংলার আকাশে বাতাসে আগুনের কুণ্ডুলি পাকিয়ে পিচসা চক্রকে চতুর্দিক থেকে ঘায়েল করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। চকবাজার, নারায়ণগঞ্জ, কাউরান বাজার, মোহাম্মদপুর, মিরপুরের অসহায় জনগণ যখন এক ফোঁটা জলের জন্য হাহাকার করেছিল, তখন শহরের নিভৃত কোণে কোণে দেশপ্রেমের উদ্যোক্তা প্রেয়সী রমণীগণ তাদের প্রেম সম্পদের হতভম্ব আহত চেতনায় স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়ে দেশোদ্ধারের দুর্দমনীয় আকাঙ্ক্ষায় জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা জুগিয়েছিল। অনুরা ভগ্নী তার জীবনের সম্বল। জোয়ান ভাইদের হাত ধরে মা বাবার ক্ষতবিক্ষত তোলাল বিধ্বস্ত মৃত্যুর প্রতিশোধের শপথে হাতিয়ার হাতে অজানা পথে পা বাড়িয়েছিল। হতভাগ্য পিতা স্ত্রীর মৃতদেহ আগলে ধরে একমাত্র পুত্রকে মুক্তিযুদ্ধে উৎসর্গ করেছিল এবং রাতের অন্ধকারে যুদ্ধজয়ের আশীর্বাণী দিয়ে তাকে পথে বেরিয়ে পড়তে বলেছিল। জীবন দেয়া নেয়া সেই মহালগ্নে রাজারবাগের বাঙালি পুলিশ সমরে ইয়াহিয়া টিক্কার বাহিনীকে ঠকিয়ে দিয়েছিল।
গভীর রাতে ট্যাঙ্কের আঘাতে আঘাতে বিচূর্ণ বিধ্বস্ত পুলিশ লাইনের শত শত বীর বাঙালি পুলিশের হাতে ৩০৩ রাইফেল, বেনোয়েট আর বুলেটের আঘাতে পাঞ্জাবি বেলুচ পাঠানদের অগ্রসরমান তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সেদিন 303 রাইফেলের সিঙ্গল শটের আচমকা আঘাতে পাকিস্তানি সেনাদের অটোমেটিক রাইফেলগুলো স্তব্ধ হয়ে পড়েছিল। রাত 11:30টার দিক থেকে রাত 3টা অবধি বিমূঢ় বিস্ময়ে অসহায় বাঙালিদের প্রত্যাঘাতে বিপর্যস্ত হয়েছিল। সম্বিত ফিরে পেলে কল করে দ্বিগুণ শক্তি নিয়ে রাজারবাগের পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সে অসম যুদ্ধে পাকিস্তানি সেনাদের রক্তে রাজারবাগের চারদিকে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। বাঙালিদের দাঁত ভাঙা জবাবের উত্তর দিতে তারা সেদিন ট্যাঙ্ক, মর্টার আর ভারী কামান আনতে বাধ্য হয়েছিল। ট্যাঙ্কের প্রচণ্ড গোলাবর্ষণে রাজারবাগ চূর্ণ বিচূর্ণ হয়েছিল। শত শত বাঙালি বীর সেদিন বুকের রক্ত দিয়ে রাজারবাগকে স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের পুণ্যতীর্থে পরিণত করেছিল। পাকিস্তানি হায়নাদের লক্ষ লক্ষ বুলেট, বেয়োনেট, ট্যাঙ্ক আর কামানের গোলায় রাজারবাগকে অগ্নিকুণ্ডে পর্যবসিত করেছিল। শত শত গোলার আঘাতে রাত 4টার মধ্যে রাজারবাগ বধ্যভূমিতে পরিণত হয়েছিল। জান দিয়েছিল শত শত পুলিশ। তাদের অসংখ্য তাজা প্রাণের লাল রক্তস্রোত জওয়ানদের বুকের পাঁজর ফুঁড়ে নিঃসরিত প্রতিটি রক্তকণা সেদিন জন্ম দিয়েছিল অসংখ্য মুক্তিযোদ্ধা। যুদ্ধে সে লেলিহান শিখায় প্রজ্বলিত আলোরশ্মির মতো বিচ্ছুরিত হয়ে আলোকিত করেছিল সারা বাংলার লাখো প্রাণকে। বত্তাহত চিরনম্র লাজুক বাঙালি দিন বীরের শিরোপা মাথায় নিয়ে ছড়িয়ে পড়েছিল গ্রাম বাংলার পথে প্রান্তরে, মাঠে ময়দানে, বিলে ঝিলে, ঝোপঝাড়ে, হাটে মাঠে, জলে স্থলে। যে বাঙালি জাতিকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলার অভিপ্রায় ইয়াহিয়া ভুট্টা টিক্কার হায়না বাহিনী 25-এর কালো রাতের আধারে চোরের মতো বজ্রসম আঘাত হেনে মাত্র 24 ঘন্টায় বাংলার প্রতিটি মানুষের স্বাধিকারের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, সেই কুচক্রকে যেন বেত মেরে আমাদের চিরশক্তি থেকে জাগিয়ে দিল। 2 শতাব্দীরও পরে ঈশা খাঁ, তিতুমির, সিরাজউদ্দৌলা, মীর মদন মোহনলালের বংশধর বীর বাংলার যেন সুপ্তি ছেড়ে জেগে উঠল। সূর্য সেন মাস্টারদার বাংলার দীর্ঘ 23 বছর পাকিস্তানিদের দ্বারা অবহেলিত, চিরদিন অত্যাচারিত, দীর্ঘকাল ব্রিটিশ বণিক, পাকিস্তানি নব্য শোষকের যন্ত্রণাক্লিষ্ট মিয়ে পড়া বাঙালির অভাবনীয় রণহুঙ্কারে পাকিস্তানিরা সন্ত্রস্ত হলো। চিরদিন মায়ের কোলে বাবার শাসনে বোনের আদরে বেড়ে ওঠা বাংলার মায়ের আদরের দুলালেরা পরাক্রমশালী পাকিস্তানিদের বাংলার মাটি থেকে চিহ্ন করে দেওয়ার মরণপণ লড়াইয়ের ঝাঁপিয়ে পড়ল হ্যামিলনের বংশীবাদকের এক ফুৎকারে। তার হাতে যা আছে তাই নিয়ে বাঙালি রুখে দিল পাকিস্তানি অগ্রাসন। বেজে উঠল রণ দামামা বাংলার আনাচে কানাচে। নিস্তরঙ্গ গভীরতা থেকে জেগে উঠল প্রলয়ঙ্কারী ঢেউ। হিমালয় শিখার জমাট বরফ গলে বেরিয়ে এলো মহাপ্লাবন। শত সহস্র বছরে ঘুমিয়ে থাকা পর্বতের বুক চিরে বেরিয়ে এলো আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা। মহারণ্যের অন্ধকার থেকে উচ্চারিত হলো লক্ষ লক্ষ সিংহের রণহুঙ্কার। নিঝুম অন্ধকারের আচ্ছন্ন বাংলার আকাশে কালো মেঘে পাহাড় ডিঙিয়ে লক্ষ কোটি দেবতার আশীর্বাণী নিয়ে ছুটে এলো প্রলয়ঙ্কারী বজ্র। সে বজ্রনীনাদে দিক বিদিক প্রকম্পিত হলো। ভরা ভাদরের আধারকে বিচূর্ণ করে আশ্বিনের পূর্ণ শোষে উঠল। শশধরের উজ্জ্বলতায় বিচ্ছুরিত জ্যোৎস্নার ভাস্বর আলোতে দিগন্ত হেসে উঠল। দেশের প্রতিটি গ্রামে গঞ্জে গড়ে উঠল মুক্তিবাহিনী। 12 থেকে 52 সবাই মুক্তিযোদ্ধা। পুলিশ, আনসার, মুজাহিদ, ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, বাঙালি, ইপিআর ও সেনাবাহিনী, সাধারণ অসাধারণ প্রতিটি সদস্যের কাঁধ কাঁধ মিলিয়ে গড়ে তুলল সম্মিলিত শক্তি। কৃষক, শ্রমিক, জনতার শক্তি যুক্ত হলো মুক্তিবাহিনীর তৎপরতায়। ট্রেনিং, যানবাহন, গোলাবারুদ সবই এলো। অস্ত্র হলো পুলিশের অস্ত্রশালা থেকে। এলো আনসার, ইপিআরের অস্ত্রবিদ্রোহী বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের স্ব অস্ত্রশালা থেকে ছিনিয়ে আনা অস্ত্র। আরও এলো পথে ঘাটে বিভিন্ন রণাঙ্গনের আগ্রাসী আক্রমণে পর্যদুস্ত পরাজিত পাক সেনাদের হাত থেকে আটককৃত অস্ত্র। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার উদ্গ্রহ কামনা। সে কামনার রসদ জোগাল গ্রামগঞ্জের মানুষ, প্রতিটি জনগণ। দলে ভিড়ল। এলো না কেবল হাফিজ খাঁর দল। বাংলার মাটিতে যুগে যুগে সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরও জন্ম হয়েছিল। মীর মদন মোহনলালের মাটিতে জন্মেছে মোহাম্মদী বেগেরা।
সূর্য সেন শেরে বাংলার মাটিকে যুগে যুগে মীর জাফরের দল করেছে কলঙ্কিত। ঈশা খাঁ তিতুমির নজরুলকে বাংলার এরাই শতাব্দীকাল ধরে গোলামীর জিঞ্জিরে বেঁধে রেখেছে বেনিয়া উপনিবেশিকতাবাদীদের হাতে। সেই মীর জাফরের বংশধররা বাংলার পবিত্র মাটিতে বিশ্বাসঘাতকতার বাদামে জুতে ফাঁসি দিয়েছে ক্ষুদিরামদের। সেই লোভী ক্ষমতালিপ্সু জাতিহীন ধর্মহীন মীর জাফর মোহাম্মদী বেগের বংশধরেরা এবারও বিশ্বাসঘাতকতা করল। জন্ম নিল মোনেম সবুর ফকা চৌধুরীর বংশজাত অবৈধ জারদ সন্তানেরা। দল বাঁধল তারা। পাকিস্তানি কুত্তাদের পদলেহনকারী একদল ভুইফোর নেতা গজিয়ে উঠল রাতারাতি। মুক্তিবাহিনীর তৎপরতাকে নস্যাৎ করার জন্য এরা সৃষ্টি করলো রাজাকার বাহিনী। আল বদর আল শামস তৈরি হলো ইসলামের নামে। এরা সবাই রাজাকার হয়ে রাজা সাজলো। তাদের অত্যাচার, লুটপাট, হত্যা আর নারী ধর্ষণের বিপুলতা দেখে পাকিস্তানিরাও হার মানল। এদেরই দলে পলাশ, হাফিজ খাঁ, তুল্লু মিয়া, হায়দার, তোপদার আরও অনেকে। সাতক্ষীরার সেই হাফিজ খাঁ। মঞ্জুকে শিক্ষা দেওয়ার এত বড় সুযোগ কি আর করে পাওয়া যাবে? এই তো ঘায়েল করার মোক্ষম সময়। মঞ্জুর বাহিনীকে ঘায়েল করে পাক কর্নেলের হাতে মোসাহেবির নামটা উঠাতে পারলেই তো তার ভূত ভবিষ্যৎ 14 পুরুষের উদ্ধার হবে, তার মাতব্বরি আবার প্রতিষ্ঠিত হবে। হাফিজ খাঁ এবার উঠে পড়ে লেগেছে। পাক বাহিনী সাতক্ষীরার ছাউনি ফেলার আগ পর্যন্ত সে ছিল একটা ভেড়া। মুক্তিবাহিনীর কোপদৃষ্ট থেকে বাঁচার জন্য মঞ্জুর পেছনে পেছনে ঘুরছে। যেই না পাক বাহিনী এলো, অমনি মঞ্জু তার দলবল নিয়ে ঝাউডাঙ্গার বিলের ওপারে গিয়ে উঠল। আর হাফিজ খাঁ যখন বিশৃঙ্খল অবস্থায় পাকিস্তানিদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তখনই এলো 17 এপ্রিল। পৃথিবীর সামনে আপন মহিমায় আত্মপ্রকাশ করলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পৃথিবীর সামনে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধ নিধনের মহারণে। যুদ্ধকালীন সরকারি সমন্বিত ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধাদের সুশৃঙ্খল ও প্রশিক্ষিত করার জন্য গড়ে তুলল 11টি সেক্টর। ভারতের সহায়তায় গড়ে তুললেন প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রীয় কমান্ডো কন্ট্রোলের আওতায় এনে সবার জন্য সংগৃহীত হলো যুদ্ধ সরঞ্জাম, ঔষধপত্র, কাপড়, রসদ। এমনইভাবে